ক্লাসে মেবি আমরা দেখছিলাম ওই অ্যাবাউট আস পেজটা দিছিলাম আপনাদেরকে করার জন্য ম্যাক্সিমাম পারসেন্ট। আচ্ছা, কেউ কেউ করেন নাই এখানে? এমন কেউ আছেন যে করছিলেন না অ্যাবাউট আস পেজটা? এখানে সবাই করছেন না? না, আমি করি নাই, কারণ আমি লাস্টের ক্লাসে সময় পাইনি আসলে একদম কোরবানির ঈদের বুঝতে পারিনি। সময় পাইনি। আচ্ছা, ওইটা করাটা দরকার ছিল কারণ অনেক গ্যাপ ছিল তো। সো সেই গ্যাপে বাট আমি আর কি সময়টা পাইনি আসলে ইয়েটা করার। আমার টার্গেট ছিল, বাট আজকে তো ক্লাস, তাই আবার করতে পারিনি কিছু। আচ্ছা ওকে, সো ওইটা করে নিও। একদম সিম্পল তো, এই যে জাস্ট কি এখানে অ্যাবাউট আছে, এরিয়া যে হেডিংটা আছে, ইমেজ আছে, তাই না? এখানে কি ইউজ করতে হবে? ওই যে মার্জিন মাইনাস টপ কত 40 থেকে 50 পিক্সেল দিয়ে দিলেই হয়ে যাবে, তাই না? আর এগুলো তো আমরা শিখছি অলরেডি। ওই যে কাউন্টার কীভাবে করতে হয়, তারপরে যে ইফেক্টগুলো, হভার ইফেক্ট যেগুলো, এগুলো তো আমরা পারি। এটা তো একদম সিম্পল একটা সেকশন, তাই না? তো আরও সিম্পল, এখানে শুধু এই যে 1999-এর জায়গায় একটা কালারিং করা, রাইট? সো এটা কিন্তু হেডিং দিয়ে হবে না, মানে হেডিং নামে যে একটা এলিমেন্টস আসছিল না, ওইটা দিয়ে হবে না। সো আমাদের কী করতে হবে, এটা টেক্সট ব্লক ইউজ করতে হবে এবং শুধু 1999 এই জায়গাটা কী করতে হবে, আমাদের কালার করতে হবে, দ্যাটস ইট। বাকিগুলো তো এই ব্ল্যাকই থাকবে। আর এখানে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে হবে, এই তো একদম সিম্পল। এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করছে, তারপর এগুলো তো অলরেডি আমরা জানি। এখানে কি, এটা একটা টিম সেকশন, সো এটা তো শিখছি ইয়া করতে হয়। সো একদম ইজি ছিল। আজকে আমরা দেখব আসলে দেখি কি দেখা যায়। আমি এখনো ইয়া করিনি। ওকে, সো আজকে দেখব যে ব্লগ, ঠিক আছে, ব্লগে যে গ্রিডটা কীভাবে আনা যায় বেসিক দিয়ে, এলিমেন্টর বেসিক দিয়ে। এবং আজকে আমরা এলিমেন্টর প্রো কীভাবে ইউজ করতে হবে, ইনস্টল করতে হয়, ওইটা আমরা দেখব, ঠিক আছে? প্রো এর কাজগুলো নাগুলো সবগুলো আমরা আজকে দেখবো আর কি। সো তার আগে একটা জিনিস দেখি এখানে। আচ্ছা, এটাই আমরা দেখি কীভাবে এখানে একটা ব্লগ এড করা যায়, ঠিক আছে? সো এডিট টু এলিমেন্টরে ক্লিক করলাম, একটু লোড নেবে। ওকে, আর এখানে আরেকটা জিনিস আমরা দেখছিলাম এখানে আসলে কন্ট্যাক্ট পেজে যে কন্ট্যাক্ট আস নামে একটা ফর্ম থাকে, ঠিক আছে, বা ফর্ম যেটাকে বলা হয় আর কি। সো এই থিমে যেটা ইউজ করছে বা এই থিমে যেটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে গিয়ে কন্ট্যাক্ট ফর্ম 7, ঠিক আছে? সো এটা অনেক ওল্ড একটা প্লাগইন, যেটার ব্যবহার আসলে তেমন একটা হয় না এখন। কারণ কি, প্লাগইনটা আসলে কোডিং করে করতে হয়। যেমন আমরা এই যে HTML CSS দিয়ে করছিলাম না, মানে বিভিন্ন ধরনের ট্যাগ ইউজ করে, ডিভি ইউজ কইরা, তারপর বুটস্ট্র্যাপের সাহায্যে ওইগুলো আসলে ওই কোডিং কইরা এই ফর্মগুলো বানানো যায়। কিন্তু আমরা ওইটা দেখবো না, আমরা দেখবো WP ফর্মসের, যেটা ক্লায়েন্টরা বেশি প্রেফার করে, সেই প্লাগইন দিয়ে কীভাবে একটা ফর্ম ক্রিয়েট করা যায়, ঠিক আছে? ইওর নেম, ইওর ইমেল, এবং এটাকে কীভাবে ডাইনামিক করা যায়। ডাইনামিক মানে হচ্ছে গিয়ে যখন সেন্ড মেসেজে কেউ যদি ক্লিক করে, এটার জন্য আমার যে আছে, ইমেইল আছে, যে ইমেলটা আমি প্রোভাইড করব, সেই ইমেলের জন্য ওইটা চলে আসে, ঠিক আছে? সো ওইটা আমরা দেখবো কি একটা প্লাগইনের সাহায্যে, সেটা হচ্ছে গিয়ে WP ফর্মস, ঠিক আছে? সো অনেকগুলো প্লাগইন আছে আসলে ফর্মের জন্য, বা এই যে পেজ বিল্ডার যেরকম অনেকগুলো আছে না, যেমন এলিমেন্টর আছে, WP বেকারি আছে, তারপর ব্লা 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 অনেকগুলো আছে। তো এইরকমই কি আছে যে WP ফর্ম মানে ফর্মসের জন্য অনেকগুলা মানে প্লাগইন আছে আর কি, ঠিক আছে? তো WP বেজান বারবার বলতেছি, সেটা হচ্ছে গিয়ে কেন জানেন? কারণ WP মানে হচ্ছে গিয়ে ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস, তো ওয়ার্ডপ্রেসকে শর্টকাটে WP বলা হয়। ওকে, সো আমাদের এই যে অ্যাবাউট আসের এলিমেন্টরে দিলাম, ঠিক আছে? এলিমেন্টরে নিয়ে আসছি। ওকে, অলরাইট। সো এখন আমরা কি দেখবো, যে একটা ব্লগ দেখবো, মানে ব্লগের যে গ্রিড কীরকম হতে পারে। সো আপাতত যদি আমাদের যে ব্লগ নামের যে পেজটা আছে, এই পেজটা যদি আমরা একটু যাই, দেখি কী অবস্থায় আছে। সো বাই ডিফল্ট এরকম একটা জিনিস আছে যে ব্লগ 1, হ্যালো ওয়ার্ল্ড, এগুলো নামে একটা জিনিস আছে।
সো এই যে একটু কিন্তু এটা মানুষই লাগতেছে না বা কোনো একটা ভালো দেখাচ্ছে না, ঠিক আছে। এই যে বা আমাদের কোনো ব্লগ নাই এখন পর্যন্ত, যে ব্লগ ওয়ান এগুলো কিন্তু ডামি, যে ক্রিয়েট করছিলাম একদম প্রথমে মনে আছে যে আপনাদেরকে ব্লগ বোঝানোর জন্য যে ব্লগগুলো কীভাবে আসে, ওইটা আসলে এরকম আসতেছে। সো একটু সুন্দরভাবে আমরা দেখি ওটা কীভাবে বানানো যায় বা গ্রিড আসলে কাকে বলে সেটা এখন দেখব। সে মনে করেন যে আমাদের ওয়েবসাইটটা একটা ব্লগ ওয়েবসাইট, বা এই যে আমার যে ওয়েবসাইট পার্সোনাল ব্র্যান্ডিংয়ের, সেটা কি আছে যে আমি ব্লগ, আমি লেখক বা উত্তর আমি, ঠিক আছে, আমি লেখালেখি করি বা বিভিন্ন ধরনের পোস্ট টোস্ট আমি করি, ঠিক আছে। তো সেই হিসাবে আমি কি চাই যে আমার ওয়েবসাইটে যদি হোম পেজে ফিরে যাই, যে আমার ওয়েবসাইটে একটা সেকশন থাকবে যেখানে আমি আমার ব্লগগুলা বা আমার যে ট্যালেন্টগুলো আছে বা আমি যে লেখালেখি করি ওইটা আমি একটু ফুটাই তুলব, ঠিক আছে। যেমন হইতে পারে ওইটা আমি অ্যাবাউট মির পরে আমি আনতে পারি, তারপর অথবা আমি একদম ফুটারের একটু আগে যে এই জায়গাটায় আমি আনতে পারি, ঠিক আছে, ব্লগের। সো গ্রিডটা হচ্ছে গিয়ে সেদুর এইটা, ঠিক আছে, ওইটা। এখন পোস্ট কি, পোস্ট আগে তো আমরা জানি অলরেডি, মানে অনেক লম্বা কিছু অনেক কিছু থাকবে, যে যেমন প্রথম আলোতে দেখাইছিলাম এই যে আমরা হেডলাইন নিউজ পেপার পড়ি না, যে নিউজ পেপার অনেকগুলো ইয়া থাকে, হ্যান করছেন ত্যান করছেন হ্যান ত্যান 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 দিয়ে। সো এইরকম যদি আমরা হোম পেজে এক একটা ব্লগের জন্য এতটুকু পর্যন্ত এতটুকু ব্লগ দিয়ে রাখি, এটা কি মানুষই হবে? মোটেই মানুষই হবে না, ঠিক আছে। কারণ কি, ওটা আমাদের ডিজাইনটা নষ্ট করে ফেলবে বা একটু মডার্ন যে আই ক্যাচি বা প্রফেশনালিজম যেটা আছে ওইটা কিল করে ফেলবে, ঠিক আছে। তো সেই হিসেবে ওইটা গ্রিড আকারে তুলে ধরা হয়। যেমন এখানে ডিসকভার মোড মানে কি, এখানে অ্যাবাউট আসের কি এই যে এতটুকু থেকে এতটুকু পর্যন্ত কি আমার মানে শেষ? নিশ্চয়ই না। মানে অ্যাবাউট মি সম্পর্কে লিখতে গেলে এই পুরো একটা পেজ লাগবে আমার। সো এখানে কি করতেছি, আমি এখানে জাস্ট 2 লাইন দিয়ে রাখছি, আর এখানে কি দিছি, ডিসকভার মোড নামে একটা বাটন দিয়ে দিছি, এবং বাটনটা সংযুক্ত আছে কি অ্যাবাউট মিতে। যখন এটাকে কেউ ক্লিক করবে অ্যাবাউট মি পেজে ওকে নিয়ে যাবে। তারপর ওর যদি পড়ার ইচ্ছা থাকে, আমার সম্পর্কে আরও জানার ইচ্ছা থাকে, সো কী করবে, ওই বাটন দিয়ে ক্লিক করার পর অন্য পেজে গিয়ে পড়বে। এতে কি হইলো, আমার ওয়েবসাইটের ডিজাইনটা সেম থাকলো, সুন্দর থাকলো, হিবিজিবি হইল না, ক্লিন এবং মডার্ন। যেটা ওয়ার্ডপ্রেসে বা ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গিয়ে তোমার ওয়েবসাইটটা কতটুকু ক্লিন হবে, মডার্ন হবে, পাশাপাশি কতটুকু প্রফেশনাল হবে। সো এখন আপনি কন্টেন্ট আপনার অনেক কন্টেন্ট আপনি কী করলেন, একটা হোম পেজে আপনি দিয়ে রাখলেন অনেকগুলো কন্টেন্ট। সো এটা তো মানে ডিজাইন হয়তো বা আপনি খুব ভালোভাবে ডিজাইন করছেন, সুন্দর লাগতেছে, কিন্তু এটা কিন্তু প্রফেশনালিজম একটা ক্যাটাগরিতে পড়ে না। কেন? কারণ এই ওয়েবসাইটটা কিন্তু ক্লিন থাকবে। এবং হোম পেজটা কি, হোম পেজ হইল গিয়ে প্রত্যেকটা পেজের যে আংশিক অংশ এই হোম পেজে থাকবে, এবং এটা লিঙ্ক আপ করানো থাকবে যেন কেউ যদি অন্য পেজে যাইতে চায় এটা যেন ভিজিট করতে পারে। যেমন এখানে দেখেন যে অ্যাবাউট মি বা অ্যাবাউট আস নামের একটা আংশিক অংশ কিন্তু এখানে আছে আমাদের, যে এখানে কী মানে শর্টকাটে শর্ট ফর্মে এখানে যখন কেউ ক্লিক করবে ওইটা ওই দিকে চলে যাবে। তারপর এখানে আবার এখানে নাই অবশ্য বেশি, এই যে কন্ট্যাক্ট ফর্ম যেটা এটা আছে, এটাও কিন্তু হোম পেজে আছে। সো আলটিমেটলি যদি এখানে কেউ কন্ট্যাক্টে ক্লিক করে ওই ফর্মটাই দেখতে পারবে, কিন্তু একটু অংশ আমরা হোম পেজে আইনাই রাখলাম, ঠিক আছে। সো গ্রিডটা এরকমই কাজ করে, যেন দিয়ে রাখলে। আচ্ছা দেখি আগে আমরা গ্রিডটা নিয়ে আসি। সো এখন আমি কি চাচ্ছি যে 3 কলামের একটা গ্রিড বানাবো, ঠিক আছে, 3 কলামে বা 3টা কলাম থাকবে এখানে। আমাদের প্রথমে সিলেক্ট করে নিতে হবে। আচ্ছা প্রথমে একটা কী লাগবে, আমাদের ডিভ লাগবে, ডিভ বা আমাদের যে সেকশন নিলাম, এবং সেকশনের আন্ডারে আমাদের কয়টা লাগবে, 3টা কলাম সেট করা লাগবে, ঠিক আছে। 3টা কলাম সেট করব আমরা। তার আগে আমরা কি করব, ইনার সেকশন নামে যে অপশনগুলো আছে এগুলো আমরা এখানে এসে বসাই দেব। ওকে, সো 2টা নিয়ে আসলাম। 2টাকে আমরা কি করতে পারি, এখন এই যে 3টা বানানোর জন্য আমরা অলরেডি জানি যে ডুপ্লিকেট করলে আমাদের 3টা চলে আসবে। অলরাইট, সো 1টা 2টা 3টা আমাদের চলে আসলো। ওকে, সো এখন আমরা এখানে একটু সার্চ করিরা এখানে কি লিখবো, যে ব্লগ লিখবো, ঠিক আছে, BLOG ব্লগ লিখলাম। সো বাই ডিফল্ট থিমস মানে হচ্ছে কি, যে আইরি থিমসের এটা কিন্তু আমাদের এই অপশনটা পেয়ে গেছে, মানে আইরি থিমস থেকে এটা আমাদেরকে এই ইমেজটা প্রোভাইড করতেছে। এটা কিন্তু এলিমেন্টর থেকে আসে নাই, ঠিক আছে, এটা আইরি থিমসের যে ডিজাইন সেইখান থেকে আসতেছে। সো এখানে আমি আরেকটা জিনিস দেখাই, যে পোস্ট যদি আমি লিখি, এই দেখেন এখানে এই যে পোস্টগুলো কিন্তু আমি নিয়ে আসতে পারবো না এখানে চাইলে, যদিও এলিমেন্ট আছে। যদি আমি এখানে ড্রাগ এন্ড ড্রপ করতে চাই, এখানে দেখেন আমাকে বলতেছে যে পোস্ট উইজেট এটা শুধু প্রোর জন্য, এলিমেন্টর প্রোর জন্য, ঠিক আছে। সো এটার কিন্তু ডিজাইন
অনেক সুন্দর, অনেক ডিজাইনেবল বা অনেক কাস্টমাইজেবল, মানে আমরা কাস্টমাইজ করতে পারবো ইজিলি, অনেক সুন্দর একটা আই ক্যাচি ডিজাইন নিয়ে আসতে পারবো। তার জন্য কি করতে হবে, আমাদের এলিমেন্টর প্রোতে যেতে হবে। সো এলিমেন্টর প্রোটো নিয়ে আমরা অলরেডি অনেক কথাটা বলছি। সো এগুলো আমরা দেখবো আজকে, যেহেতু দেখবো এলিমেন্টর প্রো ব্যবহার দেখবো। সো পোস্টটা কীভাবে আনে ওইটা আমরা দেখবো। সো আপাতত আমাদের কাছে যে অপশনটা আছে সেটা হচ্ছে গিয়ে ফ্রিতে, ঠিক আছে। ফ্রি যেটা আছে সেটা হচ্ছে থিমসের এই যে ব্লগের অপশনটা, ঠিক আছে। তো এটাকে আমি ড্রাগ এন্ড ড্রপ কইরা এখানে এসে ছাইরা দিই। ওকে, সো আপাতত আমাদের এই সেকশনগুলো ডিলিট করে নিই, দরকার নেই, কারণ আমরা এক সেকশনের ভিতরেই 3টা ব্লক শো করাইব, ঠিক আছে। সো এই দেখেন একটা কিন্তু বেসিক স্ট্রাকচার আমাদের তৈরি হয়ে গেছে। যেমন এখানে যদি আমি করি, এই যে ব্লক 1, মানে ব্লক 1 নামে আসলে এটা হেডিং, ঠিক আছে। মানে কি এই যে হ্যালো ওয়ার্ল্ড, এগুলো আমরা কিন্তু স্পেসিফিক কোনো ব্লগ এখন পর্যন্ত ক্রিয়েট করা হয় নাই আমাদের, বা ব্লগ নাই আমাদের ওয়েবসাইটে, থিম থেকেও প্রোভাইড করতেছে না। সো আপনারা অলরেডি জানেন কীভাবে পোস্ট ক্রিয়েট করতে হয়। ওই যে পোস্ট, ব্লগ এগুলো কিন্তু সিমিলার ওয়ার্ড, ঠিক আছে। সো দুইটাকে দুই রকম কেউ পাইবেন না। পোস্টও মানে ব্লগের আন্ডারে পড়ে, ঠিক আছে, ব্লগও পোস্টের আন্ডারে পড়ে। সো যাই হোক, এখানে দেখেন স্কিন মানে কি স্টাইল। এই যে এগুলো এক এক রকমের ওরা ওয়ার্ডগুলো ইউজ করে। স্কিন মানে এখানে স্টাইলগুলোই বোঝাচ্ছে। এখানে হয়তো বা এলিমেন্টের যদি করতাম এখানে স্টাইল বুঝাইতো, ঠিক আছে, বা গ্রিড বুঝাইতো এখানে। সো এগুলো দেখেন গ্রিড, ঠিক আছে, এগুলো কিন্তু গ্রিড। এই যে একটা আছে, দুইটা আছে, এগুলো গ্রিড বলা হবে এগুলোকে, মানে গ্রিড আকারে আছে, ঠিক আছে। তো এখানে ডিফল্ট থেকে যদি আমি স্টাইল 2তে ক্লিক করি, দেখি স্টাইল 2তে ক্লিক করলে দেখেন একটু অন্যরকম হয়ে গেছে, তাই না? মানে কি ডিজাইনটা চেঞ্জ হয়েছে। যেমন ধরেন এখানে ব্লগ 1 মানে কি একটা পোস্ট, এই পোস্টের ডিজাইনটা মানে একটা পোস্টের ডিজাইন এরকম থাকবে, এবং পাশাপাশি দুইটা থাকবে, ওই পোস্ট থাকবে, ঠিক আছে। হ্যালো ওয়ার্ল্ড একটা পোস্ট, হ্যালো ওয়ার্ল্ড আর একটা পোস্ট, ঠিক আছে। সো যখন আপনারা কী করবেন, নিজেদের পোস্ট ক্রিয়েট করবেন, অলরেডি তো দেখাইছি, এই যে পোস্টে গিয়ে নিউ পোস্টে ক্লিক করে মানে হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় আমরা কী লিখতে পারি, দিস ইজ আওয়ার ফার্স্ট ওয়েবসাইট, এটা দিলাম, বা দিস ইজ মি, দিস ইজ অমুক, দিস ইজ তমুক। সো আপনার নিজের সম্পর্কে লিখলেন, ঠিক আছে, এগুলো লিখলেন। বা আপনার যদি কোনো কন্টেন্ট রাইটিং, বা আপনি কন্টেন্ট রাইট করতে অনেক ভালোবাসেন, ঠিক আছে, বা অনেকগুলো নিউজ পেপার লিখেন, সংবাদপত্র, এই যে বলছিলাম না প্রথম আলো যেভাবে কাজ করে, ঠিক কিন্তু এইভাবেই কিন্তু ওরা এই এই ব্লগের যে গ্রিডগুলো এইভাবে নিয়ে আসে, ঠিক আছে। হয়তো ওরা ডিফারেন্ট থিম ইউজ করে, ডিফারেন্ট ইউজ করে, কি পেজ বিল্ডার ইউজ করে। তো স্টাইল 2 দেখছি, স্টাইল 3তে আমরা দেখি যে কী আছে স্টাইল 3তে। সো দেখেন স্টাইল 3টা কিন্তু একটু সুন্দর দেখাচ্ছে, বা একটু মানে মানুষই দেখাচ্ছে, যে গ্রিড আকারে আসতেছে, ঠিক আছে, পোস্টটা। তো এখানে অনেকগুলো স্টাইল আছে, আপনারা সবগুলো স্টাইল দেখবেন, একটা একটা করে বাসায় দেখবেন। স্টাইল 6 এগুলো কাজে লাগবে। যেমন স্টাইল 6 দিলে এখানে হয়ে গেছে, মানে অন্যরকম একটা ভিউ চলে আসছে। যেমন আনক্যাটাগরাইজটা নিচে চলে আসছে। আনক্যাটাগরাইজ মানে কি হচ্ছে গিয়ে এই যে ব্লগগুলো, এই যে ব্লগ 1, ব্লগ 2 বা ব্লগ 3, এগুলো কিন্তু কোনো ক্যাটাগরিজের আন্ডারে পড়ে নাই, ঠিক আছে, কোনো ক্যাটাগরিজের আন্ডারে পড়ে নাই। তাই কি হচ্ছে যে আমরা দেখতে পারতেছি এভাবেই শো করতেছে, ঠিক আছে, মানে আনক্যাটাগরাইজ হিসেবে শো করতেছে। যখন আমরা কী করব, একটা ক্যাটাগরাইজের ভিতরে নিয়ে আসবো একটা ব্লককে, সো তখন আর এই ক্যাটাগরাইজ অপশনটা থাকবে না, ঠিক আছে, আনক্যাটাগরাইজ অপশনটা থাকবে না। সো আমরা মেবি স্টাইল 3 দেখছিলাম, সুন্দর লাগছিল আমাদের কাছে। সো হ্যাঁ, স্টাইল 3তে এখন আমি প্রেফার করলাম। ওকে, তো সিলেক্ট ইউর ক্যাটাগরিজ মানে কি জানেন, মানে হচ্ছে গিয়ে সিলেক্ট ক্যাটাগরিজ যদি ক্লিক করি, মানে অনেকগুলো যখন ক্যাটাগরি আমরা ইউজ করব, ক্যাটাগরিজগুলো আনবো, সো তখন কী হবে, এখানে আমাদেরকে অপশন দেবে, যে অপশন 1 দিবে যে এই প্রোডাক্টটা বা এই ব্লগটা এই ক্যাটাগরিজের ভিতরে পড়ছে বা না পড়ছে। সো একটু দেখাই নিই যে ক্যাটাগরিজটা কীভাবে আসে। এই যে পোস্ট আছে না, এই দেখেন পোস্টে ক্লিক করার পর এখানে এই যে ক্যাটাগরিজ, ঠিক আছে, এই ক্যাটাগরিজ অপশনটা। সো আমি এটা দেখাইছিলাম ক্যাটাগরিজ কীভাবে অ্যাড করা লাগে। আমি মেবি ক্লাস 6 না 7 মেবি ছিল, আমি ভুলে গেছি। সো আপনি একটু খুঁজে নেন, এগুলো তো ইউটিউবে দেওয়াই আছে, আর লিঙ্ক তো দেওয়াই আছে। সো আপাতত আমাদের এই যে 3টা ব্লগ আছে, সো কোনো ব্লগেই এই যে আনক্যাটাগরাইজ দেখাচ্ছে, ঠিক আছে। সো ক্যাটাগরাইজ করার জন্য আমাদেরকে ক্যাটাগরিজে যেতে হবে, যাইয়া ব্লগ সিলেক্ট করতে হবে যে এই ব্লগটা আমি ক্যাটাগরিজের আন্ডারে রাখতে চাচ্ছি। সো ক্যাটাগরিজগুলো তখনই কাজ করে যখন একটা নিউজ পেপার আপনি আপডেট করতে চাচ্ছেন। যেমন এখানে স্পোর্টসের একটা ক্যাটাগরিজ থাকবে, তারপর এডুকেশনের জন্য আরেকটা ক্যাটাগরিজ থাকবে, তারপর ইন্টারন্যাশনাল আপনার নিউজের জন্য আরেকটা ক্যাটাগরিজ থাকবে। তো সেই হিসাবে আসলে ক্যাটাগরিজগুলো ইউজ করা হয়। সো পার্সোনাল ব্লগের ক্ষেত্রে বা পার্সোনাল ওয়েবসাইটের ক্ষেত্রে বড় জোর 2 থেকে 3টা আপনার এই ক্যাটাগরিজগুলো সেট করা থাকে, ঠিক আছে, এর বেশি হয় না। সো বেশিরভাগ ক্যাটাগরিজগুলো ব্যবহার করা হয় আপনার নিউজ পেপার থিমে, বা নিউজ পেপার থিম না, আসলে নিউজ পেপারের যে
তাদের ওয়েবসাইটগুলো দেখেন, যেমন প্রথম আলো আছে, তারপর কালের কণ্ঠ, মানে যা যা আছে আর কি, ঠিক আছে, ওইগুলাই বেশিরভাগ ক্যাটাগরাইজড করা হয়। সো নাম্বার অফ পোস্টস মানে কি 3টা, মানে কি মানে এই যে একটা ডিভের আন্ডারে 3টা প্রোডাক্ট, প্রোডাক্ট না, 3টা ব্লক থাকবে, ঠিক আছে। সো আমি 3কে কমাইয়া আমি কী করে দিই, 2টা করে দিই। সো 2টা করলে কি হবে, 2টা প্রোডাক্ট আসবে এবং একটা নাই হয়ে যাবে, ঠিক আছে। দেখেন আমাদের 2টা কল করছি, সো 2টা আছে, আরেকটা নাই হয়ে গেছে। সো এখানে আমি জয়টা ইচ্ছা ওইটা রাখতে পারি, যেহেতু আমাদের ব্লক সংখ্যা 3টা আপাতত। সো আমরা এখানে 3টাই রাখছি, 3টাই রাখি। সো যখন হবে ধরেন 20 থেকে 30টা প্রোডাক্ট, বারবার প্রোডাক্ট বলতেছি, আসলে এগুলো ই কমার্সের ওয়েবসাইটে কাজ করতে করতে প্রোডাক্টসই মুখে মুখে আসে আর কি। সো তেমন কোনো পার্থক্য নাই প্রোডাক্টস আর ব্লগে, এখান থেকে প্রোডাক্টসগুলো আনা যায়, ব্লগেও কিন্তু প্রোডাক্ট শো করানো যায়, ঠিক আছে। ব্লগেও আপনি চাইলে প্রোডাক্ট শো করাইতে পারবেন, মানে প্রোডাক্টসের ভালো ডেসক্রিপশন দিবেন, হ্যান দিবেন। সো ব্লগে যেমন একদম সিম্পল, কেউ বুঝবেই না ওইটা ব্লগ আকারে যে মানে ব্লগের থেকে আনা হয়েছে। এখানে ব্লগ 1কে কাইটা আমি প্রোডাক্টসের নাম দিয়ে দিব, ফিচার্ড ইমেজ ইউজ করব বা অন্যান্য ডিজাইন অ্যাড করব, ঠিক আছে, এগুলাই আর কি। সো নর্মালি আমরা ব্লগটাই এরকম করি। সো এখান থেকে 3টা আছে না আপাতত, সো 3টাই আমরা সিলেক্ট করছি। আমরা চাইলে এটাকে বাড়াইতে পারি, কমাইতে পারি, অলরাইট। সো এভাবেই ওকে। সো এই হলো কি প্রোডাক্ট গিট বা যেটাকে বলা হয় এই যে আমি আপডেট দিই, একটু আপডেট দিই এবং গিয়ে দেখি আমাদের যে পেজটাতে আমরা আনছিলাম মেবি অ্যাবাউটে। ওকে, সো দেখেন আমাদের এই যে প্রোডাক্টের কিন্তু এখানে চলে আসছে এই যে গ্রিড আকারে, ঠিক আছে। সো যে কোনো একটা যদি আমি এখন ক্লিক করি, সো আমাদের কি করবে, স্পেসিফিক একটা পেজে নিয়ে যাবে, স্পেসিফিক একটা পেজে, মানে এই যে ব্লগ পেজ, এই যে দেখেন হ্যালো ওয়ার্ল্ড ওয়েলকাম টু, মানে এখানে কোনো আমাদের নাই, মানে কোনো কন্টেন্ট অ্যাড করি নাই, তাই এরকম লাগতেছে। সো যখন কন্টেন্ট অ্যাড করা হবে এখানে, সো পুরোপুরি আর কি একটা ব্লগের মতো আমরা ফ্লেভারটা এখানে পেয়ে যাবো, ঠিক আছে। এখানে সাইড বারও সাইড অ্যাড করা যাবে, মানে সব কিছু করা যাবে আর কি যে ব্লগের আন্ডারে। সো আপাতত যেহেতু এটা একটা ডামি ব্লগ, সো এইরকম দেখাচ্ছে, ঠিক আছে। তো দেখেন এই পেজটা যদি আমাদের অ্যাবাউট আস পেজে থাকতো, অনেক মানে কীরকম দেখাইতো না, বা অনেক হয়ে যেত, একটু কমপ্লেক্স হয়ে যাইতো। সো এটা দেখেন একটা গ্রিড আকারে আছে, মানে অনেক সুন্দর দেখাচ্ছে। কারো যদি প্রয়োজন পড়ে এই পড়বে, মানে এই ব্লগটা পড়বে, তখন সে ইজিলি কী করতে পারে, এখানে ক্লিক করলে ওকে আরেকটা পেজে নিয়ে যাবে, ঠিক আছে। সো এটাকে আসলে নিট অ্যান্ড ক্লিন রাখাটা ওয়েবসাইটকে খুবই জরুরি, এবং এটাকে আসলে নিট অ্যান্ড ক্লিন ওয়েবসাইট বলা হয়, ওকে। সো এখানে স্টাইলে গেলে আমরা তো অলরেডি জানি স্টাইলে গেলে কী কী করতে পারবো। এখানে মেবি কালার অপশনের অপশনগুলো দিবে, হ্যাঁ, ক্যাটাগরিজের কালারের অপশন এখানে আছে, তারপর কমেন্টসের কি কালার হবে এখানে আছে, পোস্ট টাইটেল মানে এই যে ব্লগ 1, এখানে কালার কোনটা হবে এটাও কিন্তু ওরা দিয়ে দিছে, ঠিক আছে। সো এই কালারটা দিলাম, এখানে দেখেন প্রত্যেকটা হইল, প্রত্যেকটা কি ব্লগের যে টাইটেল আছে, টাইটেলের কালারটা ওইটা হয়ে গেছে, ঠিক আছে। সো এটাকে কী করি আমরা, রেড যদি করি আমার রেড হয়ে যাবে, ঠিক আছে, অলরাইট। কারণ ভাইয়ের হার্টের কালার। তারপর টাইপোগ্রাফিতে গেলে আমরা কী করতে পারি, এখানে বড়ো ছোটো করতে পারি, অলরাইট। সো এখানে যদি আমরা বড় করি, চাইলে আরেকদম বড় করতে পারি, এগুলো বাসায় দেখবেন আপনারা, ঠিক আছে, অলরেডি তো জানেন, এগুলো সম্পর্কে আইডিয়া আছে। সো যতটুকু পর্যন্ত সুন্দর দেখা ততটুকু করবো। এবং ডেট, এখানে এই যে ডেটের যে অপশনগুলো আছে না, এখানে কালারের এই যে ডেটের অপশনগুলো আমরা এখান থেকে সেট করে দিতে পারবো, ঠিক আছে। এই যে ডেটের অপশনটা চেঞ্জ হয়ে গেছে। সো ক্লায়েন্টসের রিকোয়ারমেন্টসের অনুযায়ী আমরা কী করবো, এগুলো চেঞ্জ করবো, ঠিক আছে। যেমন এইটাকে পাবলিশ করে আপনি আপডেট দিয়ে দিলেন, আপনার কাজটা কিন্তু শেষ। যখন ক্লায়েন্টকে বললেন যে এখন দেখো তোমার এই পেজটা ঠিক আছে কিনা, সো ক্লায়েন্ট কী করবে, একটার পর একটা দেখবে যে অ্যাবাউট আস পেজ, হ্যাঁ এখানে ঠিক আছে, এরকম বলতে পারে যে, বা যেভাবে বলবে স্বামী তুমি কী করো, এই যে এতটুকু পর্যন্ত লেখাটা আমার মানে একটু বেশি হয়ে গেছে, ডার্ক হয়ে গেছে বা বোঝা যাচ্ছে না, ঠিক আছে, তুমি ট্রান্সপারেন্সিটা কমাই দাও। সো ট্রান্সপারেন্ট যেটা, এগুলো তো বুঝবে না ক্লায়েন্ট কী বলবে যে এটা একটু গাঢ় করো, ঠিক আছে। বাংলা ভাষায় সিম্পলি বলবে, বাংলা না ইংলিশ ভাষায় বলবে যে তুমি এটাকে গাঢ় করো, ঠিক আছে, গাঢ় করো এবং একটু সুন্দর করো আর কি। সো এরকম আপনি করে দিলেন, বা এখানে ব্লগে আসবে যে ব্লগের ব্লগ 1 যে টাইটেলটা আছে ওইটার কী করো, কালারটা তুমি রেড করিয়া দাও, বা কালারও প্রোভাইড করবে। সো আপনি সিম্পলি এখান থেকে আইসা আপনি কালারটা চেঞ্জ করে দেবেন। সো আপনাদের বা আমাদের ওয়েব ডেভেলপারদের প্রথম কাজ হচ্ছে কি স্ট্রাকচার বানানোটা একটু মোটামুটি হার্ড হয়। তারপরের যে চেঞ্জেসগুলো দেয় বা রিভিশন যেটাকে বলা হয়, এগুলো একদমই ইজি, জাস্ট আসবেন এখানে আইসা কালারটা এগুলো চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। সো এই হলো কি ব্লগ বা কীভাবে কাজ করে না করে।
সো এলিমেন্টর প্রোতে আমরা যখন ইউজ করব এই যে ব্লগের যে অপশনগুলো, এখানে আরও অনেক অপশন আছে, ঠিক আছে। অপশনগুলো আমরা এখানে পাইয়ে যেতে পারবো বা দেখবো কীভাবে কী কাজ করে না করে, ঠিক আছে। অনেকগুলো অপশন এখানে পাবো। সো এখানে ভাই এলিমেন্টার প্রোর জন্য টাকা পে করতে হবে না? এলিমেন্টর প্রোর জন্য তো অবশ্যই টাকা পে করতে হবে, কিন্তু অন্যান্য ওয়ে আছে, আমি আপনাদেরকে দিয়ে দিব এলিমেন্টর প্রোটা, ঠিক আছে, ফর প্র্যাকটিস পারপাস। মানে আপনারা কী করবেন, প্র্যাকটিসের জন্য এলিমেন্টর প্রোটা আপনারা ইউজ করতে পারবেন। সো এটা কোনোভাবেই কি ক্লায়েন্টের ওয়েবসাইটে ইউজ করা যাবে না, ঠিক আছে, শুধু আপনাদের নিজেদের প্র্যাকটিসের জন্য। সো এটা নিয়ে আমি পরে আলোচনা করবো, আরও সমস্যা নেই। তারপর চারটা জিনিস এখানে দেখাই। সো আজকে আমরা একটু ইয়াটা দেখি, একটু অ্যানিমেশন যে কীভাবে অ্যাড করে, মানে বিভিন্ন সেকশন ওয়াইজ আমরা সেটা দেখবো এলিমেন্টের মাধ্যমে। বা আজকে শেপ ডিভাইডার কি, এবং এরকম যে সাপোজ এই যে একটা মানে ইয়া দেখতেছেন, মানে খুবই নর্মাল না, এই যে এতটুকু যদি সুন্দর লাগতেছে বা অনেক একটু প্রফেশনাল লাগতেছে, সো এটাকে কি চাইলে আমরা এখানে কাট করতে পারি, ঠিক আছে, বা একটু এখানে ডেউ করতে পারি, ঠিক আছে। তারপর পাহাড়ের মতো একটা ইফেক্ট এখানে দিতে পারি যেন এটা সুন্দর লাগে। যেমন এই যে ফ্ল্যাট আছে না, আপাতত এই ফ্ল্যাট থেকে আমরা বিভিন্ন অ্যানিমেশন এখানে ইউজ করতে পারি বা ক্লাউডিও করতে পারি, ঠিক আছে, সব কিছুই করা যাবে। ইয়াতে আমরা দেখবো যে কীভাবে করে। সো এখন আমরা একটা জিনিস দেখি, যখন আমরা এই যে স্ক্রল ডাউন করতেছি, যে একটা ওয়েবসাইটে আসলাম, আইসা স্ক্রল ডাউন করতেছি, মানে এই যে কোনো কিছু হচ্ছে না বা এখানে কোনো অ্যানিমেশন নাই বা একটু সাদামাটা দেখাচ্ছে ওয়েবসাইটটা, তাই না? মানে এখানে আসতেছি যে একদম নর্মাল সিম্পলি আছে। সো আমরা এখন দেখি একটু অ্যানিমেশন অ্যাড করি, যে অ্যানিমেশনটা অ্যাড করলে আসলে কেমন দেখায় বা না দেখায়, খারাপ লাগে না ভালো লাগে, সেটার সাথে আমরা একটু পরিচিত হই। সো অ্যানিমেশনটা অ্যাড করার জন্য সব ক্ষেত্রেই অ্যানিমেশন অ্যাড করা যায়। এই যে হেডিংও চাইলেও অ্যানিমেশন আপনি অ্যাড করতে পারেন, বা এই যে পুরো সেকশনটাই আপনি চাইলেও অ্যাড করতে পারেন। সো আমি সেকশনটা দেখাবো, আপনারা কী করবেন, এই যে হেডিং টেডিং বা ভিতরে যা আছে ওইগুলো অ্যানিমেশন আপনারা ইউজ করবেন নিজেরা থেকে। সো প্রত্যেকটা কি যে ইয়া করা এডিট করার জন্য, মানে সেকশন এডিট করার জন্য আমরা কী করবো, প্রথমে এডিট সেকশনের ইয়াটাতে ক্লিক করবো, ঠিক আছে। সো ক্লিক করার পর এখানে প্রথমে এরকম থাকবে আমাদের অপশনটা লেআউটের ক্ষেত্রে। সো আমরা এখানে অ্যাডভান্সে চলে যাব, ঠিক আছে। অ্যাডভান্সে যাওয়ার পর এই যে লেআউট থেকে অ্যাডভান্সে যাব, স্ক্রল ডাউন কইরা এখানে যে মোশন এফেক্টস নামে একটা অপশন আছে, ঠিক আছে। সো এলিমেন্টের বেশ কিছু ইয়া মানে হোভার এফেক্ট যেগুলো বলা হয়, বেশি কিছু প্রোভাইড করে না প্রোর থেকে আর কি। সো প্রোতে অনেক ভালো এফেক্টগুলো পাওয়া যায়, বা দেখবো আমরা প্রোতেও কীভাবে পাইতে পারি, বা মাউস এফেক্টও প্রোতে আছে। মানে কি জানেন, যখন আপনি যে মাউসটা হোভার করবেন, ইমেজটা এরকম মাউসের সাথে সাথে ঘুরতে থাকবে। সো এই অপশনগুলো আসলে এলিমেন্টের বেসিকে নাই। সো বেসিক মানে আসলে ফ্রিটা। সো আমরা প্রোতে দেখবো যে কীভাবে কী আছে বা না আছে, অনেক এলিমেন্টস আছে যেগুলো দিয়ে অনেক আইকেজি ইউজ করা যায়। সো মেজরিটিগুলো আমি ট্রাই করবো কভার করার। তারপর এখান থেকে মোশন এফেক্টস থেকে বাই ডিফল্ট কোনো কিছু দেওয়া থাকে না, ঠিক আছে। সো বাই ডিফল্টসে ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো অপশন আমাদের কাছে চলে আসছে, যদিও অনেক কিছুই প্রোভাইড করছে ওরা ফ্রিতে, এগুলো কিন্তু মানে একটা ওয়েবসাইটকে ভালো মতো অ্যানিমেটেড করার জন্য এগুলো ইনাফ, মোর দেন ইনাফ আসলে। আর প্রোতে গেলে তো আর কোনো কথাই নাই। সো এখানে যদি প্রথমে ফেড ইনে ক্লিক করি, দেখেন কী হয়। সো ফেড ইনে ক্লিক করার পর এখানে দেখেন, আবার ফলো করেন যে ফেড ইনে ক্লিক করার পর মানে একটা অ্যানিমেশন ফেড টাইপ একটা অ্যানিমেশন অ্যাড হয়েছে, ঠিক আছে। তারপর ফেড ইন ডাউনে যদি ক্লিক করি, মানে কি নিচ থেকে উপর থেকে আর কি, মানে ডাউন হচ্ছে, মানে উপর থেকে নিচ দিয়ে যাচ্ছে একটা অ্যানিমেশন দিয়ে। এই যে ফেড ইন ডাউন, সেটা একটু কাজ করবে না। ফেড ইন লেফট, মানে লেফট থেকে এটা ফেড ইন হয়ে আসবে, মানে কি লেফট থেকে শুরু হবে। রাইট থেকে যদি দিই, রাইট থেকে আসবে, বুঝতে পারছেন একটা অ্যানিমেশন এগুলো। সো আপাতত কী করি, রাইটটা দিয়ে আমরা একটু সেভ করি না, একটু দেখি আমাদের ওইটা কেমনে আসে। ওকে, সো আপাতত দেখেন এটা কিন্তু কোনো অ্যানিমেশন নাই। সো এটাকে কী করবো, আমরা রিলেট দিব। ওকে, সো আমরা রিলোড দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করব, দেখবেন এই দেখেন নেটটা একটু স্লো। ওকে, সো দেখছেন একটা এফেক্ট হয়ে কিন্তু এটা ডান দিক দিয়ে সরছে, ঠিক আছে, সরছে না,
তারপর এখানে যদি আমরা এইগুলো সবগুলাতে অ্যাড করি মানে একটু মিলাই রাখতে হয়, মানে এটার সাথে যেমন এটা আসবে কি ফেড ইন, মানে ফেড ইন রাইট, মানে রাইট সাইড থেকে এটা আসবে, এই কলমটাকে কী করলাম আমি বাম দিকে দিয়ে দিলাম, যখন আমি স্ক্রল ডাউন করব ওইটা যাবে বাম দিকে এবং ওইটা আসবে ডান দিকে। তো তখন কিন্তু অনেক মানে একটা কম্বিনেশন যেটাকে বলা হয় আর কি, কম্বিনেশনটা বেস্ট হবে, ঠিক আছে। সো এগুলা এই যেটা বললাম এগুলো আপনারা বাসায় দেখবেন যে এটাকে কী বা এই ধরেন এই সেকশনটাকে হয়ে গেল, এই সেকশনটাকে কী করবো ধরবেন, প্রথমে এই সেকশনটা দইরা ওইটাকে কী করবেন ফেড ইন লেফট দেবেন, ঠিক আছে, তারপর ওইটাকে দিবেন ফেড ইন রাইট। তখন কী হবে যখন আপনারা দেখবেন ওয়েবসাইটে এটা যাবে বাম দিক থেকে, এটা আসবে ডান দিক থেকে। সো অনেক আই কেচি বা অ্যানিমেটেড মনে হবে বা একটু সুন্দর লাগবে, ঠিক আছে। সো এখানে অনেক আছে, এই যে জুম ইন আছে, আমি এখান থেকে দেখাই বুঝতে পারবেন। জুম ইন মানে কি, দেখেন একটু জুম হচ্ছে, এই যে বাইরে দিক দিয়ে অনেকগুলো এফেক্টস, জুম ইন ডাউন মানে নিচ থেকে কী হবে জুম হবে এরকম, ঠিক আছে। তারপর বাউন্সিন মানে একটু বাউন্স করবে, এই দেখেন বাউন্স করতেছে। তারপর এখানে একটা দেখি স্লাইড ইন রাইট আর ওই ফেড ইন রাইট একই কাজ করে, ফেড ইনে শুধু একটু ইয়া থাকে বাউন্স, এখানে দেখেন বাউন্স করতেছে। সো এগুলো যখন মানুষ মানে ক্লায়েন্টগুলো ভিজিট করবে আপনার ওয়েবসাইট, সো যখনই দেখবে যে আপনার ওয়েবসাইটে অনেক অ্যানিমেশন আছে বা একটু মানে আপনাকে একটু প্রফেশনাল মনে হবে আর কি, দ্যাটস ইট, এবং সুন্দর লাগবে একটু দেখতে। সেইকে যদি ক্লিক করি দেখেন এটা শেক করতেছে, ঠিক আছে। সো জলো এগুলো নিউ অ্যাড করছে, টেলো এগুলো নিউ অ্যাড করছে, এগুলো আগে ছিল না, দেখছেন। একটু ইয়া করতেছে, দেখেন কীরকম আসতেছে। তারপর এখানে লাইট স্পিড ইন, অনেক ফাস্ট হয়ে ইয়ে দেয়, মানে আবার বেশি আবার করতে যাইয়েন না, ঠিক আছে। তো কী করবেন, বেশি করলে মানে একটু হেড বানাই ফেলবেন আর কি, ঠিক আছে, যে অতিরিক্ত কিন্তু কিছুই ভালো না। সো আমি বারবার এগুলো ইউজ করতে লাগলাম। সো আপনার প্রফেশনালিজম এই যে কিলও করতে পারে, ঠিক আছে, মাইরও দিতে পারে। সো ওভার স্মার্টনেস আমরা যেটাকে বলি, স্মার্টনেস আপনাকে অনেক সুন্দর দেখাবে, কিন্তু যখন ওভার স্মার্ট হয়ে যাবেন মানুষ ভালো লাগবে না বা মানুষ ভালোবাসবে না। তো বিষয়টা এরকমই, যখন ওভার অ্যানিমেশন অ্যাড করবেন ইয়াতে, তো কী হবে হেড মনে হবে, ঠিক আছে। সো আমরা সিলেটি যারা বলি এখানে আশা করছি বিশনাতি কেউ নাই, আমরা বলবো যে বিশনাতি, ঠিক আছে। সো এরকম বলি আর কি, বিশনাতি বা মৌলভীবাজারি, সো এগুলো মানুষ বলবে, ঠিক আছে। সো যতটুক মানে সুন্দর দেখায়, ঠিক আছে, এই যে এগুলো দিয়ে রাখলেন, এগুলো সুন্দর আছে এক একটা হিসাবে, মানে কন্টেন্ট অনুযায়ী। এখন ধরেন এটা আপনার প্রফেশনাল একটা ফটো দেওয়া বা প্রফেশনাল একটা কিছু, মানে ইম্পর্টেন্ট একটা কিছু, ঠিক আছে, যেরকম মানুষ যেখানে এসে একটু পড়বে টরবে, তো এখানে আপনি দিয়ে দিলেন এটা কি যাবে, বা এইটা একটু বাউন্স টাউন্সটা একটু দেখায়, সুইং টুইং আছে, যে এইটা দিয়ে রাখলেন, এটা কিন্তু মানে তেমন যাবে না, ঠিক আছে। হ্যান্ডশেক বা মানে এমন কিছু দিয়ে রাখলেন যেটা খুবই আনপ্রফেশনালিজম একটা তুলাবে আর কি, ঠিক আছে। তো যতটুকু আসলে হয় মিল থাকে, কম্বিনেশনটা বজায় থাকে, ততটুকু পর্যন্ত আমাদের কী করতে হবে, একটু ঠিকঠাক রাখতে হবে, রাইট। তো এখন দেখেন অ্যানিমেশন ডিউরেশনটা মানে কি, মানে কতটুকু স্পিডে এটা হবে, আসবে বা না আসবে। সো এটা আমরা দেখছিলাম অলরেডি কোথায় জানি দেখছিলাম, এখানে কোনো একটা ছিল, সেকশন ছিল, মেবি ভুলে গেছে, আমার মনে হচ্ছে যে আপনাদেরকে দেখাইছে ওইটা। সো ফাস্ট দিলে কী হবে, এটা ফাস্ট লোড হবে, তারপর স্লো যদি দেই আস্তে আস্তে আসবে, দেখেন কতটুকু আস্তে আস্তে আসতেছে, ঠিক আছে। সো নর্মালি রাখা ভালো, সব কিছুই নর্মাল রাখা ভালো। তারপর অ্যানিমেশন ডিলে মানে কি, এই যে ধরেন এখানে আমি 200 mms দিয়ে দিলাম, সো দেখেন একটু ডিলে করতেছে, 200 বা 2000 সেকেন্ড মিলি সেকেন্ড মেবি এখানে ওরা ধরে, ঠিক আছে। তো যতটুকু আপনাদের জন্য মনে করেন যে এটা না আমার ঠিকঠাক লাগতেছে ততটুকু পর্যন্ত দিবেন, ঠিক আছে। তো এগুলো দেখবেন বাসায় কীভাবে কাজ করে বা না করে। অলরাইট, অ্যানিমেশনটা বুঝলাম। তো এখন আমরা কি দেখব, যে বলছিলাম আপাতত এটা কেটে দিচ্ছি, আপনারা বাসায় এগুলো দেখবেন, ঠিক আছে। তো যদি যখন কাটতে চাইবেন বা কোনো কিছু দরকার হবে না, এখানে সিম্পলি নানে ক্লিক করে দেবেন আর আপনারটা হয়ে যাবে, কাজ করা লাগবে না, বা বাই ডিফল্ট দিলেও ঠিক হয়ে যাবে। অলরাইট, সো আমরা এখন দেখবো যে শেপ ডিভাইডারটা আসলে কীভাবে কাজ করে, ওকে। সো এখন দেখেন শেপ ডিভাইডারটা যখন আপনারা কোনো একটা সেকশনের স্টাইলে যাবেন, স্টাইল থেকে একদম স্ক্রল ডাউন করে নিচে আসবেন, টাইপোগ্রাফির ঠিক আগে, ঠিক আছে, টাইপোগ্রাফির ঠিক আগে, হ্যাঁ রেসপন্সিভ দেখাবো আজকে, সমস্যা নেই। তারপর শেপ ডিভাইডারটা যদি আমরা ক্লিক করি, এখানে শেপ ডিভাইডারে ক্লিক করার পর এখানে দেখবেন যে টপ আছে, বাটম আছে। টপ মানে তো উপরের দিকে এবং বাটম মানে হচ্ছে নিচের দিকে, ঠিক আছে।
টপ হচ্ছে উপরে আর বাটন হচ্ছে নিচে। সো এখানে টাইপটা আমরা আপাতত কী করি, একটা ক্লাউডস দিয়ে দিই। ওকে, সো ক্লাউডসটা দেওয়ার পর এখানে যদি আমরা একটু আসি, দেখেন এই যে ক্লাউডই বলছিলাম মনে আছে। সো নিচেরটা ফলো করেন এবং উপরেরটা ফলো করেন, মানে একটু সুন্দর লাগতেছে বা একটু মানে অন্যরকম একটা ফ্লেভার লাগতেছে, তাই না? কারণ কি স্ক্রল ডাউন করবে অনেক মানে পুরো ডিজাইনটা আসলে চেঞ্জ করে ফেলছে, তাই না এক কথায় বলতে গেলে। তারপর এখানে ক্লাউডস আছে, তারপর আমরা কী করতে পারি, কার্ভ দিতে পারি। কার্ভ দিলে কী হবে, কার্ভের মতো একটা এফেক্টটা এখানে পড়বে। সো দেখেন পুরো সেকশনের ডিজাইনটা কিন্তু এটা বদলাই ফেলছে, ঠিক আছে, এতটুকু থেকে এতটুকু পর্যন্ত। তারপর এখানে আরও অনেকগুলো আছে, ওয়েভস আছে, মানে ঢেউয়ের মতো, এই যে দেখেন ঢেউয়ের মতো এফেক্টগুলো এখানে শো হচ্ছে, ঠিক আছে। সো ইমেজটা যদি এই যে যদি আমি ঢেউ রাখতে চাই, ঠিক আছে, এই ঢেউটা আমি রাখতে চাইলাম, তখন ইমেজটা কী করতে হবে, আমার নিচে নামানো লাগবে। অফকোর্স নিচে নামানো লাগবে, কারণ ওই কাপটা বোঝা যাচ্ছে না ইমেজটার জন্য। সো ইমেজটা কী করবো, আমরা মার্জিন টপ দিয়ে আমরা নিচে নামাই ফেলবো বা পেডিং টপ দিব। অলরাইট, তারপরে আসি এখানে ওয়েবস থেকে ওয়েবস ব্রাউজ, মানে এগুলো একটা একটা করে আপনারা দেখবেন। এই যে ওয়েবস ব্রাউজটা আসলে অনেক সুন্দর লাগতেছে, দেখা একটু দেখে আসি কীরকম লাগতেছে। সো ওয়েবস ব্রাউজটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, ঠিক আছে। একটু এই এর সাথে যদি আপনি কী করে অ্যানিমেশন এড করি, অনেক সুন্দর কিন্তু দারুণ একটা মানে প্রফেশনাল বা আই কেচি যেটাকে বলা হয়, ওয়েবসাইটটা কিন্তু তৈরি হয়ে যাবে। তারপর এই জিনিসটা আমি কী করতে চাচ্ছি, নিচের দিকে অ্যাড করতে চাচ্ছি। তো সিম্পলি আমাকে কী করতে হবে, বাটনে ক্লিক করতে হবে। টাইপে কী করতে হবে, আমরা মেবি ক্লাউডসের কোনটা একটা ইউজ করছিলাম, ওইগুলো ক্লাউডস, হ্যাঁ ওয়েবস ব্রাশ, এটা মেবি, হ্যাঁ এটা। এই দেখেন নিচের দিকে আমি কী করলাম, উপরেও করলাম নিচেও করলাম। সো এখন দেখি কীরকম লাগতেছে। সো উপর দিকে এরকম লাগতেছে এবং নিচের দিকে এরকম লাগতেছে। সো খুব দারুণ একটা জিনিস হয়ে গেল না এই যে সেকশনটায়। দেখেন আগে কীরকম নর্মাল ছিল, অলমোস্ট এইরকম একটা কিছু ছিল, তারপর এটা আনায় অনেক সুন্দর লাগতেছে, তাই না? একটু ঢেউ বা অন্যরকম একটা ফ্লেভার আসতেছে। সো যে কেউ আপনাকে কপি করতে বাধ্য হবে, ঠিক আছে। তারপর এখানে আমি কালারটা কিন্তু চেঞ্জ করতে পারি, এখানে কালারের অপশনও দিছে। সো কালারের অপশনটা আমি এখানে রেড দিয়ে দিলাম, ঠিক আছে, অলরাইট। সো রেড দেওয়ার পর আমি যদি এখানে আসি, তো দেখেন রেডের মতো একটা এফেক্ট এখানে পড়ে গেছে, ঠিক আছে, যদি আগেরটাই বেশ মনে হয়েছিল লাগতেছিল। তারপর এখানে কি করতে পারি, উইডটাও আমি সেট করে দিতে পারি। সো উইডটা যদি এরকম বাড়াই কমাই, দেখেন উইড বাড়ানোর সাথে সাথে ওর উইড কিন্তু বাড়তেছে, ঠিক আছে। সো আমি এখানে উইডটা কমাই রাখবো, কারণ কমেই ভালো লাগতেছে, যে ওয়েবগুলো বোঝা যাচ্ছে, ঠিক আছে। তারপর হাইট যেটা আছে, হাইটটাও আমি এখানে বাড়াইতে পারি। দেখেন হাইটটা যদি যতই বাড়াচ্ছি, এটা কিন্তু একদম কন্টেন্টের ইয়াতেও চলে গেছে। সো একটা সুন্দর একটা কালার দিই, যে এই কালারটা আমি এখানে এড করলাম, ঠিক আছে। সো এখন যদি আমি দেখি, দেখেন আমার পুরো সেকশনের ডিজাইনটা চেঞ্জ করে ফেলছে, তাই না? উইথিন জাস্ট 2 মিনিটস আমরা কী করতে পারছি, এটা অন্যরকম একটা ফ্লেভার নিয়ে আসতে পারতেছি, ঠিক আছে। যেটা সাধারণ অবস্থায় কিন্তু এত মানে মনে হয়েছিল না, কিন্তু এখন মনে হচ্ছে না, ঠিক আছে, ভালো একটা কিছু হয়েছে। আচ্ছা সামি, এটা কি এলিমেন্টর প্রো? না, এটা এলিমেন্টর বেসিক দিয়ে করতেছি। আচ্ছা, এলিমেন্টর বেসিক। সো এখন আপনারা মনে করেন যে একটু ধরে নেন বা গেস করেন, সাপোজ মনে করেন আর কি। তো সাপোজ মনে করেন এখানে যে এলিমেন্টর বেসিকে যদি বা ফ্রিতে যদি আমরা এত কিছু দিতে পারি বা এত কিছু ফ্লেভার আনতে পারি, প্রোতে তো খুললে আমরা আগুন ধরে ফেলবো, তাই না? অনেকে এটা মনে হচ্ছে এখন যে প্রোতে আল্লাহ জানে না জানে কী কী আছে। আসলে হ্যাঁ, প্রোতে অনেক বেশি কিছুই আছে। তারপর এখানে আরও অ্যাডন্স আছে। অ্যাডন্স মানে কি, আমি যে প্রথমে বলছিলাম যে এলিমেন্টসগুলো এখানে অপশন হাজার অপশন আরও অ্যাড করার আছে। সো আসলে শেষ নাই, এগুলোর শেষ নাই, শিকার কোনো শেষ নাই, মানে এলিমেন্টসেরও কোনো শেষ নাই, শিকারও কোনো শেষ নাই, শুরু আছে শেষ নাই, ঠিক আছে। তারপর সেই ডিভাইডারে ছিলাম। সো দেখেন এইটা গেল। তারপর এখানে হাইটটা কী করি, আমি একটু কমাই দিয়ে আমার আগের মতো করে নিব, আমার আগেরটাই বেস্ট লাগছে। সো সিম্পলি তাকে এত দরকার নাই। ফ্লিপের যে অংশটা, এটা আমি ফ্লিপটাকে অন করে দিলাম। সো ফ্লিপটাকে অন করার পর কী হয়েছে দেখেন, মানে তেমন কিছু হয় নাই, জাস্ট কী হয়েছে একটু ফ্লেভারটা বা সুন্দর লাগতেছে আর কি, সেটাই। তারপর এটাকে অফ করে দিতে লাগবে না। সো ব্রিং টু ফন্ট। সো এটা অ্যাড করার পর এটা এখানে বোঝা যাবে না, কারণ কি, কারণ এখানে যে কালারটা আছে এই কালারটা কিন্তু সাদা, সেজন্য এটা বোঝা যাচ্ছে না। সো এখানে কালারটা, এই সেকশনের কালারটা যদি আমি একটু ব্ল্যাক টেক করে দিই, সো এটাকে কী হবে, যে ফ্রন্টে চলে আসবে, মানে ফ্রন্টের দিকেও এটা কাজ করবে আর কি, ঠিক আছে। সো এটাও আমাদেরকে লাগবে না। অলরাইট, সো এখন বোঝা গেল। তারপরে ওয়েবস বাস থেকে এখানে জিগ জ্যাগও আমি অ্যাড করতে পারি। সো জিগ জ্যাগের এফেক্টটা একটু দেখেন আপনারা, সো অনেক সুন্দর লাগে, ঠিক আছে, অনেক সুন্দর, দারুণ জিনিস আছে। সো আপনি এমন ডিজাইন করলেন, এগুলো তো সুন্দর, ঠিক আছে, ডিজাইনের অভাব নাই। সো এমন ডিজাইন করলেন যে মানুষ দেখে কী বললো, আপনাকে বললো খেত বলে ফেললো, ঠিক আছে।
সো এরকম ডিজাইন কিন্তু আমাদের করা যাবে না, আমাদের মানানসই রাখতে হবে এবং একটু সিম্পলের মধ্যে গর্জিয়াস, ঠিক আছে, সিম্পলের মধ্যে গর্জিয়াসটা আমাদের ইউজ করতে হবে। অলরাইট, সো এখন দেখেন এখানে আমি বেশি ইউজ করি ওই যে ক্লাউড সেটটা আমার সেরা মনে হয়। তারপর এখানে আছে আরেকটা ওই যে ওয়েব ব্রাশটা যেটা দেখাইছিলাম, যে ওয়েব ব্রাশটা, এই দুইটা আমি বেশি ইউজ করি, ক্লায়েন্টকে প্রেফার করি করার জন্য, সুন্দর লাগে। অন্যগুলো সুন্দর আছে, কোনো কিছু ফালানোর মতো না, ঠিক আছে। এই দেখেন এই একটা ডিজাইন। সো এখন বোঝা গেল যে একটা সেকশনকে কীভাবে অ্যানিমেটেড বা শেপ ডিভাইডার কীভাবে করতে হয় এবং কীভাবে অ্যানিমেশনটা অ্যাড করতে হয়, ঠিক আছে। সো এটা কিন্তু অনেক দরকার একটু ওয়েবসাইটকে আই ক্যাচি করার জন্য। এটার জন্য আপনার আমি বলি যে ডিজাইনের পার্টে আমাদের সব সময় নষ্ট করতে হয় বা সময় দিতে হয়। স্ট্রাকচারটা বানানো যায়, স্ট্রাকচারটা ইজিলি আপনি বানাইতে পারবেন, কিন্তু ডিজাইনের জন্য আপনার একটার পর একটা এখানে দেখতে হবে, তারপর প্লাস মাইনাস মিলাইতে হবে যে এটা এখানে সুন্দর লাগতেছে কি না, মানে মানুষে হয়েছে কি না। আপনি ডিজাইন তো আপনি সবাই তো ডিজাইনার হইতে পারে, তাই না? সবাই কিন্তু ডিজাইনার হইতে পারে চাইলে, কিন্তু সবাই কিন্তু বেস্ট ডিজাইনার হইতে পারবে না যদি না তার এই নলেজ তার না থাকে, ঠিক আছে। তো সেই জন্য ডিজাইনে আপনারা প্রথমে কী করেন, একটু সময় দেন, ভালো করে সময় দেন, একটা একটা করে দেখেন, একটা করে মিলান, প্লাস মাইনাস মিলান যে এটা সুন্দর লাগছে, হ্যাঁ এখানে মনে হয়েছে আই ক্যাচি, তবেই আপনি আই ক্যাচি হিসেবে ধরে নিতে পারবেন। অলরাইট, সো এটা কিন্তু আই ক্যাচি না, এখানে যদি সুন্দর লাগতেছে কিন্তু এটা প্রফেশনালিজমের ক্ষেত্রে কোনো প্রমাণ দিচ্ছে না, কারণ আমি উপরের দিকে একটা কালারের মতো একটা ওয়েব ইউজ করতেছি এবং নিচে করতেছি অন্যটা, যেটা কিন্তু মানানসই না বা এত বেশি প্রফেশনাল দেখাচ্ছে না, ঠিক আছে। এখানে আমি কী করতে হবে, ইমেজটা একটু ছোটো করতে হবে, ছোটো কইরা স্ক্রিনের সাথে ফিট করতে হবে, তারপর এখানে কালারটা চেঞ্জ করতে হবে, অন্য একটা কার্ভের মতো জিনিস ইউজ করতে হবে, কারণ এখানে কিন্তু হিবিজিবি হয়ে গেছে অলরেডি। যদিও নতুন অবস্থায় আপনাদের কাছে অনেক ভালো লাগবে, কিন্তু এটা কিন্তু হিবিজিবি হয়ে গেছে, ঠিক আছে। সো হিবিজিবি হওয়ার ফলে এটা কিন্তু আর ক্লিন রইল না, নিট অ্যান্ড ক্লিন রইল না, যদিও আপনি ডিজাইন করছেন ওইটা। সো এগুলো মাথায় সব কিছু মাথায় রাখা লাগে, মাথায় রাখা আমরা বেশিরভাগ সময় এগুলো ইউজ করি না, আমি প্রফেশনাল ওয়েবসাইটের ক্ষেত্রে এগুলো ইউজ করার দরকার হয় না, ঠিক আছে। সো আমরা আবার সাধারণে ফিরে আসলাম, সাধারণ এরকম ছিল আর ডিজাইনটা করলে ওই রকম ছিল, ঠিক আছে। ওকে, সো এটা গেল, বুঝলাম আমরা এখন। সো এখন আসবো আমরা রেসপন্সিভের যে জিনিসগুলোয় এইগুলোয় আসবো। সো তার আগে একটু ফর্মের একটু আইডিয়া দিয়ে নিই, ঠিক আছে। ফর্মের একটু আইডিয়া বা একটা ফর্ম কীভাবে ক্রিয়েট করে একটা ওয়েবসাইটে নিয়ে আসা যায় আমরা সেটা দেখবো, ঠিক আছে। টিমেরটা আমরা ফলো করবো না, টিমেরটা না করে আমরা আমাদের মতো ইউজ করবো এবং যেটা অথেন্টিক এবং যেটা বেশিরভাগ ইউজ করা হয় আমরা সেটাই দেখবো। অলরাইট, সো একটা ওয়েবসাইটে আমি একটা ফর্ম আনতে চাই, যেখানে আমার ধরেন কেউ আমাকে কী করবে, মেসেজ পাঠাবে, ঠিক আছে। আমার ওয়েবসাইটে আসলো, আইসা ওদের ওয়েবসাইটটা ভালো লাগছে বা আমার সাথে কন্ট্যাক্ট করতে চায়, ঠিক আছে, আমার সার্ভিসগুলো ভালো লাগছে। সো এখানে কী করবো, এই জায়গাটায় অ্যাবাউট আসের পরই আমি একটা দিতে চাচ্ছি, মানে কন্ট্যাক্ট ফর্ম দিতে চাচ্ছি, যেখানে মানুষ ওদের নেম এবং ওদের যে মেসেজটা আছে এই মেসেজটা এবং ওদের যে কমেন্টস আছে এই কমেন্টসটা করে আমাকে পাঠাইতে পারে, ঠিক আছে, এবং আমি যেন মেসেজটা পাই। তো সেই প্রসেসটা আমরা এখন দেখি কীভাবে অ্যাড করা হয় সিম্পল ওয়েতে এবং একটু সহজভাবে বোঝার ট্রাই করবো আমরা। ওকে, তো তার জন্য প্রথমে আমাদের একটা প্লাগইন লাগবে। অলরাইট, সো ফর্মের প্লাগইন আছে, তারপর এই যে যেরকম আমরা অ্যাড করছিলাম না, তাহলে কিন্তু এলিমেন্টর দিয়েও ফর্ম ক্রিয়েট করা যায়, ঠিক আছে। এলিমেন্টর প্রোর মাধ্যমে বা অনেকগুলো অ্যাডন আছে, অ্যাডনসের মাধ্যমে আমরা এলিমেন্টর দিয়েও সুন্দর সুন্দর ফর্মগুলো ডিজাইন করতে পারি, আমাদের এক্সট্রা প্লাগইনের দরকার নাই। তো আমরা দেখি, শিখে রাখি, সমস্যা কি, শিখে রাখি। তো সব ওয়েবসাইটে যে এলিমেন্টর লাগবে এমন তো না, ঠিক আছে। সো আমাদের প্রথমে কী করতে হবে, প্লাগইনসে যেতে হবে, ঠিক আছে। প্লাগইনসে গিয়ে এড নিউতে ক্লিক করবো। সো আমরা ওই প্রসেসটা অলরেডি জানি সবাই। প্লাগইনসে যাওয়ার পর এখানে একটা সার্চ করব ফর্মস লেখা, ঠিক আছে। ফর্মস লেখা সার্চ করবো, ফর্ম জাস্ট সিম্পলি ফর্ম নামে একটা দিলাম, সার্চ দিলাম। তারপর এই দেখেন কন্ট্যাক্ট ফর্ম 7, ঠিক আছে, যেটা ইউজ করতেছে, মানে এই থিমটা ইউজ করতেছে এইটা। সো যখন আমি ওয়ার্ডপ্রেস শিখি, ঠিক আছে, যখন আমি ওয়ার্ডপ্রেস শিখি তখন কিন্তু এই ড্রাগ এন্ড ড্রপ করার মতো এই ফর্মসগুলো ছিল না, ঠিক আছে। এত ফর্মসগুলো কিন্তু ছিল না, ঠিক আছে। তখন আমাদের কিন্তু এই ফর্মটা ইউজ করা লাগছে। সো এই ফর্মসটা তখনকার জন্য খুবই বেস্ট একটা ফর্মস ছিল এবং ওর রেটিংটা 5 স্টার ছিল। এখন দেখেন ওর রেটিংটা কিন্তু নেমে গেছে, কারণ কি ওর ফাংশনালিটিগুলো অনেক কমপ্লেক্স। সো অনেক কমপ্লেক্স, যদি আমি আপনাদেরকে এটা শিখেন আপনারা পারবেন, অনেকে এত বেশি কমপ্লেক্স না, কিন্তু যেটার জন্য আর কি কোডিং টোডিং করা লাগে, বা এই যে আমরা যেরকম HTML CSS করছিলাম না, সো এইরকম। সো যেহেতু আমরা কী করতেছি
ইজি একটা সলিউশন পাইয়া গেছি, বা এই যে আমাদের সময় বাঁচাবে এবং ক্লায়েন্টের জন্য সবচেয়ে বড় কথা যেটা আমরা তো ডেভেলপার, ঠিক আছে? যখন আপনার ডেভেলপার হবেন, এনিথিং ইউ ক্যান ক্রিয়েট, ঠিক আছে? মানে আপনি যা কিছু আছে সব কিছু আপনি বানাইতে পারবেন, কিন্তু আপনার ওইটা মাথায় রাখা লাগবে যে আমি যার জন্য ওয়েবসাইটটা বানাচ্ছি ও কি মানে এই সিম্পলি বা ইজিলি যে কন্টেন্টগুলো চেঞ্জ করতে পারতেছে কিনা বা মেনটেনেন্স করতে পারতেছে কিনা। সো তার জন্য কি ওকে আবার আমাকে হায়ার করতে হবে, এরকম হইলে কিন্তু আর ওয়ার্ডপ্রেসে আসবে না, ঠিক আছে? ও কী করবে, পাইথন ইউজ করবে বা আপনার অন্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে বা ফাইবার থেকে যেভাবে বানাইছে কোডিং করে ওইভাবে চলে যাবে। কারণ ক্লায়েন্ট তো এখানে করতে পারতেছে না, তাহলে ওর কী লাভ ওয়ার্ডপ্রেস তাই না? তো সে কী করবে, তার জন্য আমাদের ওইটাও মাথায় রাখা লাগে যে যেন ক্লায়েন্ট কী করা হয় যে ইজিলি ও যেন একটু টুকটাক, বেশি না, বা যদি বেশি করে ফেলে তাহলে তো ও নিজেই ডেভেলপার হয়ে যাবে, তাই না? টুকটাক, যেমন ধরেন এই যে ইয়োর নেমসের জায়গায় ও যেন দিতে পারে যে ইয়োর ফাদার্স নেম, মাদার্স নেম, ঠিক আছে? এগুলো এজ এ এক্সাম্পল এগুলো দিতে পারে। তো সেই হিসেবের জন্য আমরা কী করি এখন, এই যে এই বিল্ডারটা বা ফর্মসের জন্য এটা ইউজ করি। তো এটা দেখেন, রিভিউটা দেখেন 5 স্টার, ঠিক আছে? সবগুলো 5 স্টার এবং 4 মিলিয়ন মানুষ এটা অ্যাক্টিভ ইনস্টলেশনস, মানে 4 মিলিয়ন ওয়েবসাইটে আপনার এটা অ্যাক্টিভ ইনস্টলেশন, মানে এটা ইনস্টল করা আছে। সেটা ইমাজিন করেন কত মিলিয়ন ওয়েবসাইট এখানে আছে, ঠিক আছে? বিলিয়ন, আসলে মিলিয়ন না, কত বিলিয়ন ওয়েবসাইট এখানে ক্রিয়েট হয়, মানে মানুষের আছে। এটা যদি জাস্ট এই প্লাগইনটা যদি 4 মিলিয়ন মানুষের কাছে থাকে, সো এমন তো ওয়েবসাইট আছে যাদের ফর্ম দরকার নাই, বা অনেকে আছে যারা কন্ট্যাক্ট ফর্ম দিয়ে ক্রিয়েট করবে, এই ফর্মের দরকার নাই। অনেকে আছে দেখেন 60,000 প্লাস এটা ইউজ করবে, ঠিক আছে? ওইটা ইউজ করবে। এখান থেকে 1 মিলিয়ন ইউজ করতেছে এই নিনজা ফর্মে। তো অনেকগুলো ফর্ম আছে এখানে। ফর্মিনেটর একটা আছে, ফর্মিনেটর আমি পার্সোনালি ইউজ করতাম, এই যে ফর্মিনেটর, এটা কন্ট্যাক্ট ফর্ম, এটা পেমেন্ট ফর্ম, এখানে পেমেন্টের ব্যাপার স্যাপার আছে আর কি। তো আপনারা কী করবেন, ফোনে আসার পর এখানে সিম্পলি এই যে WP ফর্মস, মানে ওয়ার্ডপ্রেস ফর্মস নামে একটা পাবেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফর্ম বিল্ডার ফর ওয়ার্ডপ্রেস। এটাই কী করবেন, ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর অ্যাক্টিভ করে নেবেন। সো আমার অলরেডি অ্যাক্টিভ করা আছে, আমি আর করতেছি না, ঠিক আছে? তো এটা প্লাগইনে যাওয়ার পর আপনারা এটা করে নেবেন, এখন করার দরকার নাই, এখন বুঝেন। তারপর কি করব, এই যে এটা ইনস্টল করার পর আমাদের এই যে টেমপ্লেটের পরেই WP ফর্মস নামে একটা অপশন চলে আসবে, এই যে WP ফর্মস, ঠিক আছে? ওইটা কিন্তু আসতেছে ওইটা থেকে। সো আপাতত আমরা একটু দেখে আসি যে এই যে কন্ট্যাক্ট ফর্ম 7টা কীভাবে সেট আপ করা আছে এবং কীভাবে ওরা করছে, মানে আসতেছে আর কি। সো তার জন্য আমাদের এই যে কন্ট্যাক্টটা আসতেছে এই কন্ট্যাক্ট ফর্ম 7 থেকে। সো এখানে আমরা সিম্পলি ক্লিক করব, ঠিক আছে? সিম্পলি ক্লিক করার পর এখানে স্ক্রল ডাউন করে এই দেখেন এখানে 3টা ফর্ম কিন্তু ওদের ক্রিয়েট করা আছে, এবং এগুলো হচ্ছে কি শর্টকাট। এবং শর্টকাটটা আপনাদেরকে দেখাইছিলাম, মেবি শর্টকাটটা কীভাবে কাজ করে যতটুকু মনে হচ্ছে দেখাইছি, বা যদি না দেখাই চিন্তার কোনো কারণ নাই, এখন আমরা দেখবো শর্টকাটটা কীভাবে কাজ করে। সো এই শর্টকাটটা এলিমেন্টরে যে কোনো এক জায়গায় পেস্ট করে দিব। সো ধরেন আমি কি চাচ্ছি, এই যে আওয়ার হিস্ট্রির পরে এই জায়গাটায় আমি এই ফর্ম একটা চাচ্ছি। তো এই শর্টকাটটা আমাদের লাগবে, যেটা এলিমেন্টরের মাধ্যমে আমরা কি করব, এখানে নিয়ে আসবো। সো আমরা একটা দেখবো WP ফর্মসে। সো যে কোনো একটা ফর্ম আমি এডিট করি, ঠিক আছে? এটা কিন্তু আসতেছে কন্ট্যাক্ট ফর্ম থেকে, ঠিক আছে? কন্ট্যাক্ট ফর্ম 7 থেকে আর কি প্লাগইন। সো এটা একটা নেম, ফর্মের নেম। সো এই দেখেন এই যে এই জিনিসটা, এটা কিন্তু কোডিং করে ওরা করছে, ঠিক আছে? কোডিং করে। এবং লেভেল মানে হচ্ছে গিয়ে এখানে যদি আমি একটু কন্ট্যাক্টসে যাই, এই দেখেন ইয়োর নেম, ঠিক আছে? ইমেল অ্যাড্রেস, ইয়োর মেসেজ, এটা আসতেছে এখান থেকে। সাবজেক্ট ইয়োর মেসেজ, এটা লেখা এখান থেকে আসতেছে। সো এটা একটু মানে লেভেল এখানে লেখা লাগে। আমি বা লিখবো এখানে, কেনই বা আমি এত কষ্ট করে এখানে মানে আগের জগতের মানুষের মতো এখানে এসে আমি টাইম আমার খরচ করবো বা এগুলো লিখবো। মানে এখানে যদি এই হ্যাশটা আমার নাই হয়ে যায়, ঠিক আছে, আমার পুরো ফর্মটাই কাজ করবে না। বা সাপোজ এখানে এই যে সাবমিট সেন্ড আছে, এখানে আমি কোলনটা আমি নাই করে দিলাম, সো আমার এটা ফর্মটা কাজ করবে না, ঠিক আছে? তো এজ এ ডেভেলপার আমরা জানি এগুলো একটা কোডিং, আমাদের অলরেডি জানা আছে এগুলো কোডিং ল্যাঙ্গুয়েজ, এবং এগুলোর মাধ্যমে এগুলো নিয়ে আসে। এবং লেভেলটা মানে ইয়োর নেম, টেক্সট ইয়োর নেম মানে হচ্ছে গিয়ে কি ইয়োর নেমটা, এই যে ইয়োর নেমে যে এগুলা কি বলে, প্লেস হোল্ডার বলা হয়, ঠিক আছে? প্লেস হোল্ডারটা আসতেছে এই যে থেকে, এই যে এখানে টেক্সট ইয়োর নেম লেখা, এই যে ইয়োর নেম আছে না, এখানে ইয়োর নেমটা আসতেছে, এই যে এখানে ইয়োর নেম নিচে দেখতে পাচ্ছি, ওটা কিন্তু প্লেস হোল্ডার, ঠিক আছে? যখন আমি এখানে টাইপ করতে থাকবো ওইটা কিন্তু চলে যাবে। সো দেখেন আমি যখন টাইপ করতেছি এটা কিন্তু এটা চলে গেছে, ঠিক আছে? সো এটা কিন্তু এখানে চলে গেছে, অলরাইট। সো এটাকে বোঝা গেল এরকম। সো WP কন্ট্যাক্ট ফর্মটা এইভাবে কাজ করে। এখান থেকে আমি চাইলে কি এটা ফুল কপি করে এখানে আরেকটা ফর্ম আমি বানাইতে পারি। যে এই নিউতে ক্লিক করে একটা ফর্ম বানাইবে,
বানাবো বা এই ফর্মটাকে আমরা কী করতে পারি, ডুপ্লিকেট করতে পারি, ঠিক আছে। তো এটা কিন্তু ক্লায়েন্টেরদের জন্য অনেক হার্ড হবে। এজ এ ডেভেলপার আমাদের জন্য তেমন হার্ড না হলেও ক্লায়েন্টের জন্য কিন্তু হার্ড হবে, এবং এমনও হইতে পারে যেটা আমি বুঝাইলাম যে সেন্ড বাটনে ধরেন একটা কোলন ও নাই করে দিল, তখন কিন্তু ওর ফর্ম আর কাজ করবে না, ঠিক আছে। তখন আপনাকে এসে বকবে, যে বলবে যে তুমি কেন এত হার্ড দিয়ে দিছো, আমি পারতেছি না, এখন তুমি আমার কাজটা করে দাও, ঠিক আছে, বা আমার পুরো ফর্মটাই ডিস্ট্রয় হয়ে গেছে, কী করবো, তুমি কাজ পারো না, হ্যাঁ হ্যান তেন বলে দেবে, ঠিক আছে। তো ক্লায়েন্টের মতোই চিন্তা করে ওদেরকে বাবা ছেড়ে গিয়ে বাঁচি, তোকে আমি দিয়ে দিই, ঠিক আছে, তোর মতো করে। সো সেই জন্য আমরা কী করবো, ডাব্লিউপি ফর্মস ইউজ করবো। সো ডাব্লিউপি ফর্মসে এখানে এই যে অপশনটা আছে, এই অপশনটি ক্লিক করবো, ক্লিক করলাম, এখানে অনেকগুলো অপশন আমরা পাবো। সো ডাব্লিউপি ফর্মস কিন্তু অনেক কমপ্লিকেটেড এবং অনেক একটা কমপ্লেক্স, ঠিক আছে, অনেকটাই কমপ্লেক্স। ডাব্লিউপি ফর্মসেরও এই আছে, এই প্রো ভার্সনও আছে। সো ওদের কী থাকে, রেডিমেড টেমপ্লেটস থাকে। এই যে রেডিমেড টেমপ্লেটস বলতে এই যে এখান থেকে থিম দিয়ে আমরা এই ডেমোটা ইনপুট দিয়েছিলাম না, ওদেরও কিন্তু এরকম বিভিন্ন ধরনের ফর্মের ইয়াগুলো থাকে, যে রেডিমেড টেমপ্লেটসগুলো থাকে, যেগুলো আমরা চাইলে ইউজ করতে পারি। কিন্তু বেসিক বা ফ্রি প্ল্যানের জন্য এগুলো আমাদেরকে প্রোভাইড করে না, তার জন্য আমাদের কী করতে হয়, প্রোটা নিতে হয়, ঠিক আছে, রেডিমেড টেমপ্লেট ইউজ করার জন্য। ওকে, তো সেজন্য আমাদের কী করব, একটা ফর্ম ক্রিয়েট করব। তার জন্য ফর্ম সার্ভার থেকে অ্যাড নিউতে ক্লিক করব। ওকে, অ্যাড নিউতে ক্লিক করলাম। ওইটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা প্লাগইন, ঠিক আছে, ডাব্লিউপি ফর্মস যেটা। সো প্রায় অলমোস্ট 80% ওয়েবসাইটে এই ফর্ম প্লাগইন ইউজ করা হয় বিল্ডিং করতে, সাইট বিল্ডিংয়ের জন্য। 80 না, ঠিক 60 to 70 হবে। সো ফর্মে একটা নাম দিতে হবে আমাদের। সো আমরা কী দিলাম, টেক্সট ফর্ম নামে একটা নাম দিয়ে দিলাম। অলরাইট, তারপরে এই যে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। সো নিউজ লেটার সাইন আপ ফর্ম, ঠিক আছে, এখানে আমি কিন্তু চাইলে ইউজ টেমপ্লেট ইউজ করতে পারবো, বা এখান থেকে একটু ডেমোটা আমরা যদি দেখে আসি, ঠিক আছে। তো ডেমোটা যদিও আমাদের দিবে না ফ্রি প্ল্যানে, তো আমরা একটু দেখে আসবো এখানে ওদের কী কী ডেমো আছে না আছে। সো এখানে আসলে ওদের যে ফাংশনালিটিগুলো বা ফিচার্সগুলো এগুলো এখানে শো করবে, ঠিক আছে। লেসন প্ল্যান দেখেন, ফর্মে কিন্তু অভাব নাই, অনেকগুলো ফর্ম হয় একটা ওয়েবসাইটে, লেকচার নোট ফর্ম, এগুলো আসলে এডুকেশনাল সাইটের জন্য। সো এখন আমরা আসছি পার্সোনাল ব্র্যান্ডিং সাইট ক্রিয়েট করার জন্য। এখন সবাই তো আর পার্সোনাল বা কোনো ছোটোখাটো ওয়েবসাইটের জন্য এটা ইউজ করবে না, তাই না। এটা তো ইউজ করবে অনেক অনেক অনেক, এই যে লেসন প্ল্যান ফর্ম মানে কি, এগুলা কোর্স সেলের বিক্রির কোনো সাইট থাকতে পারে, ঠিক আছে, সেক্ষেত্রে এটা হয়। এই যে এই একটা ডেমো, ঠিক আছে, লাইভ রিভিউ যেটা আছে, একটা ডেমো সাবমিটের জন্য। সো ইউজ দিস টেমপ্লেট মেবি হবে না, এটা আমাদের করতে হবে, পারচেস করতে হবে হয়তো, বা ওদের, হ্যাঁ দেখছেন প্রাইজিংয়ে নিয়ে গেছে, ঠিক আছে। খুবই চালাক, ব্র্যান্ডিং কীভাবে করতে হয়। প্রথমে আমাদের দেখাবে, মানে ওদের যে সুন্দর সুন্দর ডিজাইনগুলো আছে ওইটা আমাদের দেখাই আমাদের লুপ লাগাবে, ঠিক আছে। তারপর কী করবে, যখনই আপনি এই টেমপ্লেটটা ইউজ করতে চাইবেন তখন আপনাকে এই পেজে নিয়ে আসবে। সো আমরা বাঙালি গরিব জাতিদের জন্য $299 বা $300 কিন্তু অনেক, আমরা চাইলে এটাকে ক্রয় করতে পারবো না, এবং ওরা আমাদেরকে নিয়ে কেয়ারও করে না। ইভেন ডাব্লিউপি ফর্মস যারা বানাইছে ওর মালিক মেবি জানে না বাংলাদেশ নামে একটা কান্ট্রি আছে কি আছে না। সো ওদের চিন্তাভাবনা থাকে আমেরিকা, ইউএসএ, আমেরিকা, ইউকে, তারপর আপনার ইউএই, মানে বড় বড় লেভেলের কান্ট্রিগুলো কিন্তু ওদের ফার্স্ট প্রায়োরিটি, ঠিক আছে। ওরা কিন্তু আমাদের নিয়ে চিন্তা করে এগুলো বানায় নেই, প্রাইজিং প্ল্যানটা বানায় নেই। সো ওদেরকে গাল দিয়ে লাভ নাই যে তো কেন প্রাইজিং দিয়ে রাখছে, এটা কিন্তু $300 ওদের কাছে $300 সমান, অলরাইট। তো এখান থেকে দেখেন এই যে ইলিট, এটা মেবি ছাড় দিছে অনেক, হ্যাঁ 600 ছিল, আমি তো বলি এত কম কীভাবে দিল। সো 600 থেকে 299 আসছে। সো বেসিক মানে হচ্ছে কি, এটা একটা ওয়েবসাইটের জন্য বেসিক প্ল্যান আর কি, $39। সো এখন ক্লায়েন্ট যে আসবে, যে কেউ কিন্তু এই যে $39 কি মাত্র 30 টাকায় কিনে নেই, এখান থেকে কিন্তু কিনে নিয়ে ওর একটা ফাইবার থেকে যে কোনো একটা ডেভেলপার হায়ার করে বলবে যে আমি ডাব্লিউপি ফর্মস কিনে ফেলছি, তুমি আমার জন্য এটা সেট আপ করে দাও, ঠিক আছে। আমি সেট আপে দুর্বল, আমি সেট আপ পারি না, আমার ওয়েবসাইট ক্র্যাশ হয়ে যাবে, ক্র্যাশ হওয়ার ভয়ে আসি। সো কী করবে, ও আরও ডেভেলপারকে আরও $20 দিবে, ঠিক আছে। $20 দিল, তারপর ডেভেলপার কী করলো বা আমরা কী করলাম, সেট আপ করে দিলাম, এবং 39 আর 20 কত 59, ঠিক আছে, $59 ও খরচ করলো, কিন্তু ওর জন্য কিন্তু কিছুই না, ও একটা ফর্ম পেয়ে গেল, যে ফর্মের জন্য হয়তো বা অনেক টাকা ডলার ইনকাম করবে, ঠিক আছে। সো যেহেতু আমাদের কাছে এখন ফর্ম ফ্রিটা নাই, সো আমাদের কী করতে হবে, আমরা গরিব মানুষ, আমরা মানে নিচ থেকে বানাবো, ঠিক আছে, বানাই, সমস্যা কি, আমরা তো সেই জন্য শিখছি। সো এখানে দেখেন আমাদের গরিবদের জন্য একটা আছে ব্ল্যাঙ্ক ফর্ম,
ঠিক আছে। ব্ল্যাঙ্ক ফর্ম মানে কি, ওইটা পুরোপুরি ব্ল্যাঙ্ক থাকবে, ওইটাকে আমাদের কষ্ট করে করে বানাইতে হবে, ঠিক আছে। তো এখানে আমি কী করবো, ক্রিয়েট ব্ল্যাঙ্ক ফর্ম, তারপর এই প্লাগইনটা কিন্তু অনেক পাওয়ারফুল, তাই একটু লোড নিতে সময় একটু লাগবেই, স্বাভাবিক। সো এখানে দেখেন যে আমাদের ইয়াটা চলে আসছে, ঠিক আছে, একটু ভাব আসছে, যে একটু ডিজাইনের ভাবটা চলে আসছে, ঠিক আছে। সো সেজন্য দেখেন এখানে কিছু ফ্রিতে আমাদের আসলে অনেকই গরিবদের জন্য ফ্রিতে এগুলো যে দিছে, এগুলোও কিন্তু ইনাফ, মোর দেন ইনাফ, এই যে ইমেজ পর্যন্ত। আর যখন এগুলো কিন্তু দিবে না, এই যে ফ্যান্সি ফিল্ডস, ফন্টন, এগুলো কিন্তু আমাদের দিবে না, কারণ আমরা প্রো সিলেক্টেড না। এই যে এখানে ক্লিক করলেই ধান্দাবাজি শুরু হয়ে যাবে যে আপগ্রেড টু প্রো, যতটুকু পর্যন্ত আপগ্রেড করতেছো না, এটা তোমার চোখের সামনেই থাকবে। তারপর এখানে অনেকগুলো অপশন, সিঙ্গেল আইটেম, সো আমাদের কাজ চালানোর মতো কিন্তু এইগুলো ইনাফ, ঠিক আছে। ক্যাপচা ট্যাপচা এখানে আছে, সো এগুলো কিন্তু কাজ চালানোর জন্য বেসিক প্ল্যানটা ইনাফ আপাতত। সো আমরা এখানে কি করব, ফিলসে যাবো, ফিলসে গিয়ে এই যে সিঙ্গেল টেস্ট, এটাকে কী করবো, ড্রাগ এন্ড ড্রপ করে এখানে এসে ছাইরা দিব। তো সিঙ্গেল লিঙ্ক টেস্টটা আমরা এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। এখানে নিয়ে আসার পর এখানে আমরা কী দিই, এটাকে চেঞ্জ করি, যে লেভেলটা কি, যে আমরা কি করছিলাম, এই যে লেভেলটা ক্রিয়েট করার জন্য কন্ট্যাক্ট ফর্ম কী করছে, এখানে লেভেল নামে একটা ট্যাগ ইউজ করছে, ঠিক আছে। লেভেল নামে একটা ট্যাগ ইউজ কইরা শেষ কইরা দেন কষ্ট কইরা আমাদের এটা আসছে, ঠিক আছে। সো এখানে আমরা এটা কী করছি, ওরা কোডিং অলরেডি করে রাখছে, সো আমাদের জাস্ট কী করতে হবে, চেঞ্জগুলো করতে হবে এবং ওটাকে সঠিকভাবে ইউজ করতে হবে। সো এখানে আমি সিম্পলি দিয়ে দিই ইয়োর নেম দিয়ে দিলাম, ঠিক আছে। ইয়োর নেম, এখানে ইয়োর নেমটা তোমাদের টাইপ করতে হবে, ডেসক্রিপশন লাগবে না, বা এখানে যদি লিখতে পারি যে, এখানে লেখা লাগবে না আসলে, বা এখানে দিয়ে দিলাম টাইপ ইয়োর নেম বা এই টাইপ জিনিস, তো ডেসক্রিপশন লাগে না, একটু আনপ্রফেশনাল হয়ে যায়, ইয়োর নেমটাই বেস্ট, ওকে। তারপর এখানে অ্যাডভান্স অপশনে ক্লিক করলে এখানে ফিল্ডের সাইজ, এই যেগুলোকে ফিল্ড বলা হয়, এই যে এদিকে ফিল্ডের সাইজটা কী হবে, মিডিয়াম আছে আপাতত, আমরা লার্জ করে দিই। সো লার্জ করলে একটু বড় হয়েছে, দেখছেন। তারপর মিডিয়াম করলে এতটুকু পর্যন্ত হাফ আসতেছে, এবং যখন আমি কি করব, স্মল দিব আর একটু ছোটো হয়ে যাবে, অলরাইট। সো আপাতত মিডিয়ামই রাখতেছি, ওকে। সো প্লেস হোল্ডার তো আর বুঝতেছেন, সেখানে আমি দিই, আবার বুঝেন, টাইপ ইয়োর নেম, ওকে। এই দেখেন টেক্সট হোল্ডার কিন্তু এখানে চলে আসছে, এই যে টেক্সট প্লেস হোল্ডারটা আমরা কী করছি, এখানে নিয়ে আসছি, টাইপ ইয়োর নেম নামে একটা টেক্সট হোল্ডার নিয়ে দিচ্ছি। তারপর এখানে ডিফল্ট ভ্যালু এগুলো আমাদের লাগবে না। তারপর হাইড লেভেলে ক্লিক করলে কি, লেভেলটা কিন্তু হাইড হয়ে গেছে, মানে যে লেভেলটা আসছিল ওইটা হাইড হয়ে গেছে। সো অনেকগুলো অপশন আছে এখানে, ওকে। সো আমরা এখন দেখবো। তারপর লিমিট লেংথ মানে কি, এই যে এখানে লিমিট করতে পারি আমরা, যে ধরেন এগুলো স্প্যামের জন্য আসলে বেশি ইউজ করা হয়, যেমন সবাই যে আপনার ওয়েবসাইটে আপনার জিনিসগুলো ক্রয় করার জন্য আসবে এমন কিন্তু না, অনেকে আসবে কি, একটু যাই ওকে একটু একটা মেসেজ দিয়ে আসি, দেখুক ওর সময়গুলো একটু খাই কী হইলো, তো ওর নামগুলো দিবে, আবুল তাবুল নাম দিবে, এখানে এই যে এখানে আবুল তাবুল যা নাম দেওয়া যায়, ভিডিজি, মানে ডামি টেক্সটগুলো বসাই দিবে। সো নাম তো আর এত লম্বা নাম হবে না যে 100 ওয়ার্ডও ক্রস করে ফেলবে, ঠিক আছে, বা 200 300 400 ওয়ার্ড ক্রস করবে, এরকম তো নাম হবে না। সো আপনি এখান থেকে কী করতে পারেন, নামগুলো মানে এই যে যতটুকু পর্যন্ত নাম হয় ততটুকু পর্যন্ত সিলেক্ট করে দিতে পারেন। সেগুলো আসলে ইউজলেস, আমি ইউজ করি না, ভালো লাগে না। সো আপাতত এখানে দিয়ে দিলাম, কিন্তু অপশন দিয়ে দিছি, কারো লাগলে এখান থেকে নিতে পারো, সমস্যা নাই। সো রিকোয়ার্ড দিয়ে দিলে এখানে একটা রেডের মতো একটা জিনিস ইয়া হবে। তা রিকোয়ার্ড তো আর বুঝতেছেনি, যদি এখানে নাম না করা পর্যন্ত তোমার ফর্ম সাবমিট হবে না, ঠিক আছে। তুমি যতই কষ্ট করো, যাই করো না কেন, তুমি এটা রিকোয়ার্ড মানে কি, এটা তোমার ফিল আপ করাই লাগবে, বাধ্যতামূলক, ঠিক আছে, বাধ্যতামূলক, এটা লাগবেই। সো আচ্ছা, রিকোয়ার্ড ছাড়া এখানে রিকোয়ার্ড তারপর কি করব, আমাদের আরেকটা ফিল্ড লাগবে, ঠিক আছে, আরেকটা ফিল্ড লাগবে। সো এখানে কিন্তু চাইলে ড্রপ ডাউন এড করতে পারি, তো ড্রপ ডাউনটা দেখি কীভাবে কাজ করে। এখানে ড্রপ ডাউন নিয়ে এখানে এসে কী করলাম, ড্রাগ এন্ড ড্রপ করে ছাইরা দিলাম, ওকে। ছাইরা দেওয়ার পর এখানে দেখেন অলরেডি কিন্তু বাই ডিফল্টভাবে এটা সিলেক্ট হয়ে গেছে ড্রপ ডাউন নামে। সো ড্রপ ডাউনকে আমরা কী করতে পারি, সিলেক্ট আ প্ল্যান, ঠিক আছে, এটা লিখে দিলাম সিলেক্ট আ প্ল্যান, এবং এটাকে ক্যাপিটাল লেটার করে দিই, ওকে করে দিলাম। এবং ফার্স্ট চয়েস, ঠিক আছে, ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস মানে কি, যখন এখানে ফার্স্ট চয়েসের বদলে আমরা দিতে পারি অন্য কিছু, মানে আমাদের যে প্ল্যানগুলো এখানে প্ল্যান এ প্ল্যান বি, ঠিক আছে, এগুলো দিতে পারি, বি সি, এগুলো জাস্ট আমি ইউজ করতেছি বোঝার জন্য। সো প্ল্যানটাকে যখন সিলেক্ট করা হবে তখন এই প্ল্যানগুলো আর কি হবে। সো এখানে দেখেন রিকোয়ার্ডের অপশন আছে এবং ডেসক্রিপশনের অপশন আছে। সো
সো ডেসক্রিপশনটা এই যে এইভাবে নিচের দিকে থাকবে। সো এবং যদি আপনার মনে হয় যে আপনি এখানে একটা প্ল্যান দিলেন, প্ল্যান দেওয়ার পর এখানে আপনি বইলা দিলেন যে চয়েস ইয়োর বেস্ট প্ল্যান, ঠিক আছে, বেস্ট প্ল্যান, এখানে চুজ ইউর বেস্ট প্ল্যান এরকম কিছু একটা দিয়ে দিলেন যেন মানুষ বুঝতে পারে যে মানে একটু এক্সট্রা আর কি পণ্ডিতি বা এক্সট্রা একটু অ্যাট্রাকশন বাড়ানো, দ্যাটস ইট। তারপর এখানে এ বি, এখন আপনি চাচ্ছেন যে চয়েসের যে সিলেক্টেড প্ল্যানটা আপনি যে মাঝখানে যে প্ল্যানটা ওইটাকে শো করতে চাচ্ছেন প্রথমে, তো আপনি কী করে দিবেন, বিটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। বিটা দেওয়ার পরে এটা বিটা আগে শো হবে, ঠিক আছে। তো বাই ডিফল্ট এই রাখতেছি। তারপর এখানে অ্যাডভান্সে গেলে এখানে স্টাইল আছে ক্লাসিক, আমরা যদি এখানে মডার্ন অ্যাড করি, সো মডার্নটা অ্যাড করায় কী হয়েছে যে একটু কালারটা আর কি বেশি কিছুই হয় নাই, যেটা মনে করছিলাম এরকম কিছুই হয় নাই। এখানে জাস্ট এর কালারটা একটু মানে বোঝা যাচ্ছিল না, মডার্ন দেওয়া একটু বোঝা যাচ্ছে, এতটুকু আর কোনো পার্থক্য নাই। সো ফিল সাইজটা আমরা স্মল করে রাখতে পারি বা এখানে লার্জ করেও রাখতে পারি, ঠিক আছে, এজ ইউ উইশ। সো এটা কি স্মলই বেশি মানাবে, ঠিক আছে। তারপর প্লেস হোল্ডার টেক্সট, এখানে হ্যান্ড ত্যান প্লেস হোল্ডার টেক্সট আমার দেওয়ার দরকার নেই, কারণ অলরেডি আমাদের প্লেস হোল্ডারটা দেওয়া আছে এ এবং বি, ঠিক আছে। সো এগুলো আপনারা সব ইয়ার দেখে নেবেন। তারপর এখানে অনেকগুলো আছে, মাল্টিপল চয়েসের অপশন আছে। তো বাসায় কী করবেন, একটা একটা করে এরকম ড্রাগ এন্ড ড্রপ করে ছাড়বেন, চাইরা দেখবেন যে মাল্টিপল চয়েস, যে চয়েসের যে জিনিসগুলো এখানে জিনিসপাতিগুলো এগুলো আছে। সো এখানে ইমেজ চয়েসের জিনিসগুলো, তারপর এখান থেকে আপনারা চাইলে কী করতে পারেন যে ইমেজ কিন্তু সিলেক্ট করে দিতে পারেন এখান থেকে, ঠিক আছে। যে আপলোড ইমেজে ক্লিক করলে মানে কুইজের মতো আসলে, যখন এটা দিয়েও কিন্তু কুইজের ফর্মও ক্রিয়েট করা যায়, যে এ না বি না সি, ঠিক আছে। এটা দিয়ে সিলেক্ট করে তুমি সাবমিট করে দাও, দ্যাটস ইট। এখানে আপলোড ইমেজে যদি ক্লিক করি, এখান থেকে মিডিয়া থেকে আমি যে কোনো একটা আপলোড করে দিতে পারবো, সেটা দিলাম, ওনাকে দিই। তো ইউজ ইমেজ দেখেন ফার্স্ট চয়েসটা ইউজ ইমেজ হয়ে গেছে। সো চাইলে কিন্তু ওনারা সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। তো ফার্স্ট চয়েসে আমি নামটা ডামি নেম নামে একটা দিয়ে দিলাম, ঠিক আছে। ডামি নেমটা এখানে কাজ করবে, ফার্স্ট চয়েস বা লাস্ট চয়েস কী দেবে, অল রাইট। ওকে, সো আমাদের ইমেজ দরকার নাই, আমরা ইমেজ কেটে দিই, লাগবে না ইমেজ, ঠিক আছে। চয়েস 1, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস। ওকে, সো এখান থেকে আমরা কী করতে পারি, এই যে লেভেলটাও আমরা নামটা এখানে চেঞ্জ করতে পারি, এই যেভাবে নামটা চেঞ্জ করে, অলরাইট। সো অ্যাডভান্সে যাওয়ার পর এখানে চয়েস লেআউট আছে, 1 কলামে আছে, আমরা এখানে 3 কলামে দিলাম। 3 কলাম দিলে মানে কি এটা পাশাপাশি 3 কলামে চলে আসলো, ঠিক আছে। সো রিকোয়ারমেন্টস অনুযায়ী বা যেভাবে যেটা সুন্দর লাগে, 2 কলামসে দিলে 2 কলামসে এরকম থাকবে, বা ইনলাইন দিলে কি হবে যে 3টা একদম পাশাপাশি মানে ইনলাইন হয়ে যাবে। সো ইনলাইনের কথা তো মনে আছে সবার, আমরা যে সিএসএস কোডে দেখছিলাম। সো 1 কলামে রাখলে এই, সো মাল্টিপল চয়েসটা 1 কলামই বেস্ট দেখা যায়, ঠিক আছে, অলরাইট। সো এখান থেকে অ্যাড ফিল্ড থেকে এখানে মেলচিপগুলো এগুলো পরে দেখবো আমরা। মেলচিপ মানে হচ্ছে এই যে আছে, এগুলো আপাতত বোঝার দরকার নাই। তারপর এখানে হচ্ছে গিয়ে নাম্বার স্লাইডারও আছে, নেমও আছে, ঠিক আছে। তারপর চেকস বক্স, আচ্ছা চেক বক্সটা একটু দেখাই। চেক বক্সটা এভাবে কাজ করে, ঠিক আছে। এখানে চেক করতে পারবে মানুষ চাইলে, এই যে একটা চেক করলো, এই যে দেখেন 2টা চেক করা, 3টাই চেক করা, ঠিক আছে। এই যে আমরা চেক বক্সটা কোথা থেকে আসে, এই যে প্রাইভেসি পলিসি পেজ তুমি করছো মানে পড়ছো, এটাকে রাইট চিহ্ন দাও। সো দেখেন এই জিনিসগুলো কিন্তু এভাবে নিয়ে আসে, ঠিক আছে, চেক বক্স বলা হয় এগুলাকে। সো এইরকম একটা ফর্ম বানাইয়া এগুলা মানে দেওয়া হয় আর কি, অলরাইট। সো এগুলা তো লেভেল থেকে কীভাবে চেঞ্জ করতে হয় এটা আমরা অলরেডি জানি। ওকে, সো আরেকটা জিনিস আমরা এখানে নিয়ে আসি, প্যারাগ্রাফ টেক্সটটা নিয়ে আসি, এটা লিখে আমাদের শেষ। ওকে, সো প্যারাগ্রাফ টেক্সট মানে কি, এখানে প্যারাগ্রাফ টেক্সট থেকে তো ইয়োর কমেন্টস দেওয়া যায় না, ইয়োর কমেন্টস হ্যান তেন, ঠিক আছে। ইয়োর কমেন্টস মানে কি তোমার যে কমেন্টসগুলো আছে বা তুমি কী লিখতে চাও আমার সম্পর্কে বা ইন ডিটেইলস, এখানে কিন্তু যা চাইবে তাই এখানে লিখে দিতে পারবে, ঠিক আছে। এই দিয়ে দিল। সো মোটামুটি লেভেলে আপনাদের একটা ডান, ফর্ম ক্রিয়েশন ডান। সো এখান থেকে যার রিকোয়ারমেন্টস অনুযায়ী মানে বলে না যে যার যেটা প্রয়োজন অনুযায়ী এটাকে নেওয়া যায় এখানে। সো ইমেলটাও এখানে নিয়ে আসতে পারি আমরা, ইমেলটা নিয়ে আসতে পারি মানে কি ইয়োর ইমেল, ঠিক আছে। ইয়োর ইমেল এখানে ড্র্যাগ এন্ড ড্রপ কইরা একদম উপরে নেইমের পাশেই আমরা এখানে নিয়ে আসতে পারি, ঠিক আছে। তারপর এখানে সো রিকোয়ার্ড আছে এবং কি রিকোয়ার্ড না এবং রিকোয়ার্ড। সো এনেবল ইমেল কনফার্মেশন মানে কি, যখন ধরেন একটা গুগলে অ্যাকাউন্ট খুলছেন, খোলার পর কিন্তু আপনাকে বলবে বা ফেসবুকে অ্যাকাউন্ট করতে যাচ্ছেন, তখন আপনাকে কি বলে যে
তোমার ইমেলটা ভেরিফাই করো, ঠিক আছে, যে তোমার এখানে গিয়া। সো যখনই আপনি এটা টিকচিহ্ন কইরা রাখবেন, যখন কেউ এই ফর্মটা সাবমিট করবে তখন কিন্তু ওর ইয়াতে মানে ওর ইমেল কনফার্মেশনের একটা ইমেল মানে টেক্সট চলে যাবে, ঠিক আছে। তো সেখান থেকে কী করতে হবে, ওকে ইমেলটা কনফার্ম করতে হবে, দেনই শুধু ওর অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে এবং ও ফার্দার স্টেপসে যেতে পারবে, ঠিক আছে। সো দেখেন সবগুলো অপশন কিন্তু আমাদের হাতের মুঠোয়, পৃথিবীটা যেরকম আমাদের হাতের নাগালে এটাও কিন্তু হাতের মুঠোয়, তাই না? সেই হিসেবে আসলে একদমই সিম্পল। তো যদি আমরা কী করতাম কন্ট্যাক্ট ফর্ম 7 দিয়ে ইউজ করতে যাইতাম, এখন পর্যন্ত হয়তো বা আমরা ইওর নেম এবং সিলেক্টেড প্ল্যান এই পর্যন্তই আমরা কী করতাম সীমাবদ্ধতায় যাইতাম, তাই না? সো এখন কিন্তু আপনি ক্লায়েন্টকে দেখাই দিলেন, ক্লায়েন্টকে একটা ভিডিও কইরা বা একটা এই যে টিউটোরিয়াল করে দেখাই দিলে যে এইভাবে থেকে তুমি এখানে আসবা, ইমেল থেকে তুমি ইমেলে চাইলে এখানে চেঞ্জ করতে পারবা, ঠিক আছে। বা ক্লায়েন্ট এটাও সিম্পলি কী করতে হবে, যদিও সিম্পলি পারবে না, অনেকগুলো পেজ টেস্ট লাগাই দিবে এই সিম্পলের মাঝেও। সো আপনি যতটুকু করার আর কি ক্লায়েন্টের দ্বারা অতটুকু করবেন, অলরাইট। সো এখন দেখি যে আমরা সাবমিট বাটনের কাজটা, এখানে যদি আমরা সেটিংয়ে ক্লিক করি, সেটিংয়ে যাওয়ার পর এখানে নোটিফিকেশনস, ঠিক আছে, নোটিফিকেশনস, এখানে নোটিফিকেশনস যাওয়ার পর এই যে একটা ফর্মকে ডাইনামিক কীভাবে করে আমরা এখন সেটাই দেখব। ডাইনামিক মানে কি, যখন ধরেন এখানে সেন্ড আ মেসেজ, ঠিক আছে, এই মেসেজে যখন কেউ ক্লিক করবে সেটার জন্য আপনার ইয়াতে আসে মানে আপনার ইমেইলে আসে, ঠিক আছে, সেটার জন্য ওইটাকে ডাইনামিক করা লাগে। তারপর এখানে যদি যাই ফর্মসে, এই দেখেন সেন্ড টু ইমেইল অ্যাড্রেস, এটা মানে হচ্ছে গিয়ে যে ফর্মটাকে এই যে এখানে সাবমিট বাটন আছে না আমরা দেখছিলাম ফিল্ডসে, যদি আবার যাই এই যে সাবমিট বাটনে ক্লিক হওয়ার পর ওইটা কার কাছে যাবে সেটা আমরা সিলেক্ট করতে পারবো সেটিংস থেকে আইসা এই যে এইখানে সেন্ড টু ইমেল অ্যাড্রেস মানে হচ্ছে গিয়ে সাবমিট থেকে আইসা এখানে কোথায় যাবে, ঠিক আছে। সেই হিসাবে আমরা কি করব, অ্যাডমিন ইমেল, মানে ওরা বাই ডিফল্টই সিলেক্ট করে দিয়েছি অ্যাডমিন ইমেল। সো এখানে অনেকের প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এখানে তো আমার কোনো ইমেল অ্যাড্রেস এখানে দিলাম না, সো এটা কীভাবে কাজ করবে। সো এখন আমরা দেখে আসি আসল ঘটনায় যাই যে এইটা আসলে কই থেকে আসতেছে এবং ওই ফর্মটা কোথা থেকে কালেক্ট করবে এই অ্যাডমিন ইমেল। তো সেটার জন্য আমাদেরকে কী করতে হবে, আমাদের ড্যাশবোর্ডে যাইতে হবে। তুমি ওকে যে তোমায় কেটে দিই। সো ড্যাশবোর্ডে যাওয়ার জন্য এখানে পার্সোনাল ওয়েবসাইট থেকে এখানে ড্যাশবোর্ডে যাব। তো দেখেন আমরা কোথায় সেট করছিলাম আমাদের ইমেইলটা বা অ্যাডমিন ইমেল কি, এখনই আমরা এটা পেয়ে যাব, ঠিক আছে। এখনই আমরা দেখব যে অ্যাডমিন ইমেলটা কোথায় থাকে বা না থাকে। সো ম্যাক্সিমাম এই ভুলটা করে যে কি করে এখানে ইমেল দিয়ে দেয়, এখানে ইমেল দেওয়ার পর মোস্ট অফ দ্য টাইম কাজ করে না, ঠিক আছে, এবং দিয়ে দেয় যে ফর্মের দোষ। তো ড্যাশবোর্ড থেকে এখানে আমরা যাব কি সেটিংসে, এই যে সেটিংসে যাওয়ার পর এখানে আমরা দেখবো একটা একটা করে যে কোথায় আছে। সো রিডিংয়ে প্রথমে ক্লিক করি, মেবি জেনারেলে থাকে, রিডিংয়ে ক্লিক করার পর না রিডিংয়ে নাই, তাহলে পারহ্যাপস এটা জেনারেলেই থাকবে। এই দেখেন অ্যাডমিনিস্ট্রেশন ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। সো এই ইমেলটায় আমরা এই ইমেলটা এটা কিন্তু এখানে সেট করে দেওয়া যে অ্যাডমিন ইমেল, ঠিক আছে। অ্যাডমিন ইমেল মানে এই ইমেলটাও বোঝাচ্ছে এখানে, এই যে ইমেলটা, এবং এখানে এটা ওরা বলেও দিছে যে দিস অ্যাড্রেস ইজ ইউজড ফর অ্যাডমিন পারপাসেস, ঠিক আছে। ইফ ইউ চেঞ্জ দিস উই উইল সেন্ড হ্যান ত্যান ব্যান ত্যান ব্যান ত্যান। সো এটা কি বলতেছে কি, যখন আমি এটা চেঞ্জ করার দরকার পড়লো ফেসবুকের মতোই, ঠিক আছে। ফেসবুকে কী করি আমরা, যখন ইমেলটা চেঞ্জ করতে চাই তখন কী করা লাগে, সেকেন্ড ইমেলটা আমাদের ভেরিফাই করা লাগে, তাই না, মানে কনফার্ম করা লাগে, দেনই আমরা কেবল ইমেলটা চেঞ্জ করতে পারি। তো এখানে বলতেছে এই যে নিউ অ্যাড্রেস টু কনফার্ম ইট, মানে কী করবে ওরা যখন আরেকটা ইমেল এখানে ইউজ করব ওরা কী করবে ওইটা পাঠাবে ওইখানে। সো আপনাকে ওইখান থেকে ভেরিফাই করার পরই কেবল ওইটা চেঞ্জ হবে। সো আমাদের যে মেইন উদ্দেশ্যটা এখানে আসার সেটা হচ্ছে গিয়ে আপনাদেরকে বোঝানো যে এই ইমেলটা মানে অ্যাডমিন ইমেল, এই যে অ্যাডমিন ইমেলটা এখান থেকে আসতেছে, মানে এখানে যে ইমেলটা সেট করে দেওয়া থাকবে এই ইমেইলেই ওই ইয়াটা যাবে, মানে ফর্মটা যে সাবমিট করবে এই ফর্মের লোকেশনটা এখানে যাবে, বা ফর্মের যে মানে আপডেটটা আর কি ইমেইলে এই ইমেইলেই যাবে, এবং এটাকে অ্যাডমিনিস্ট্রেশন ইমেল অ্যাড্রেস বলা হয়। ওকে, সেরকম বোঝা গেল। তারপরে আসি নেক্সট পর্যায়ে যে ইমেল সাবজেক্ট লাইন, এগুলো মানে সাবজেক্টের যে মানে আপনারা যখন আসে দেখেন আমাদের কিন্তু সাবজেক্টও লেখা থাকে, ঠিক আছে, যে কোন সাবজেক্টে কী আসে না আসে, সো এগুলো। তারপর ফর্ম নেম, তো আর ফর্ম নেমই আছে, ফর্ম ইমেল, অ্যাডমিন ইমেল, তারপর রিপ্লাই টু ইমেল অ্যাড্রেস, এগুলো রিপ্লাই দেওয়ার জন্য আর কি, ইমেলটা যখন আসবে তখন রিপ্লাই দেওয়ার জন্য।
তারপরে ইমেইল মেসেজ অল ফিল্ডস, মানে কি জানেন, অল ফিল্ডস হচ্ছে গিয়ে যখন আপনার কাছে মেসেজ আসবে তখন যারা নামটা ফিল আপ করবে ওর নামটাও শো করবে, ইমেল অ্যাড্রেসটা শো করবে এবং ওর মেসেজটা শো করবে, ঠিক আছে। এখন আপনি চাচ্ছেন কি যে অল ফিল্ডস না দিয়ে শুধু এই ওর মেসেজটা শো করবে, ঠিক আছে, ইওর মেসেজটা শো করবে। তো সেখানে কি করতে হবে আমাদের, যে হ্যাঁ অল ফিল্ডসটা কাইটা দিয়া এরকম বলতে হবে যে ইওর মেসেজেস, ঠিক আছে। এখানে অল ফিল্ডসটা কাইটা দিয়ে এখানে ইওর মেসেজেস শুধু এই ফিল্ডটাই এখানে দিতে হবে। সো বাই ডিফল্ট আমাদের অল ফিল্ডসটাই লাগে, কারণ কি ওইটাকে টাচ করি না আমরা, কেন, আমাদের সব কিছু জানা প্রয়োজন যে মেসেজটা পাইলাম, ঠিক আছে। এখন ধরেন যে কেউ আপনাকে প্রপোজ করলো, ঠিক আছে, সো এখন কে প্রপোজ করলো কিছু না জানি আপনি ওর মেসেজটা পাইয়া গেলেন, সো আপনি দিন রাত চিন্তা করতে থাকবেন যে কে আমাকে প্রপোজ করলো, কে 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 সেরকম দিন যাবে রাত যাবে কিন্তু ওর নাম আর আপনি পাবেন না, তো আপনার কি কোনো লাভ হইলো না। সো তার জন্য আর কি আপনার সব কিছুই দরকার, এখানে ইওর নেমের দরকার, ইমেল অ্যাড্রেসের দরকার এবং মেসেজটার দরকার, যেন আপনি ওকে পাল্টাক্রমে রিপ্লাই দিতে পারেন, ঠিক আছে। সেই হিসাবে আমাদের এটা দরকার, সেই হিসাবে আমাদের অল ফিল্ডসটা এখানে প্রয়োজন। ওকে, সো এই দেখেন মার্কেটিংয়ের একটা লেভেল থাকা উচিত, এখানেও মার্কেটিংয়ের ইয়াটা দিয়ে দিয়েছে যে আপডেট টু প্রোতে আপডেট করার জন্য। তারপর কনফার্মেশন, এখানে এই যে কনফার্মেশনস মানে হচ্ছে গিয়ে এই ফর্মটা সাবমিট করার পর সেন্ড মেসেজে ক্লিক করার পর ইউজার কি দেখবে, মানে ইউজারকে তো বুঝতে হবে যে আমার ফর্ম সাবমিট হয়েছে, না তো দিনের পর দিন অপেক্ষাই করতে থাকবে, চিন্তা করতে থাকবে যে আমার মেসেজটা সত্যি ওর কাছে পৌঁছাইলো কিনা। তো সের জন্য এই যে কনফার্মেশনস, এখানে কনফার্মেশনস টাইপ মেসেজও হইতে পারে, শো পেজও হইতে পারে, ঠিক আছে, গো টু ইউআরএলও হইতে পারে। সো মেসেজটা বেশি ইউজ করা হয় এই যে থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, উইল বি ইন টাচ উইথ ইউ শর্টলি। সো এটা ডামি দেওয়া এবং ওইটাই মোস্ট অফ দ্য টাইম থাকে। সো আপনি এটাকে চাইলে কী করতে পারবেন, সিম্পলি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে, এই আমি চেঞ্জ করতেছি। ওকে, তারপর এখানে দেখেন মেসেজের বোতলে আমরা গো টু ইউআরএল, ঠিক আছে, গো টু ইউআরএল রিডাইরেক্ট, মানে রিডাইরেকশন বলা হয় আর কি। যখন ধরেন আপনারকে কেউ সাবস্ক্রাইব করলো, ঠিক আছে, সাবস্ক্রাইব করার পর বা একটা অ্যাকাউন্ট খুললো আপনার এখানে, বা লগ ইন করতে চাইলো, ঠিক আছে, বা সাইন আপ করার পর ওকে কি আপনি শুধু মুখ দেখাবেন, মানে ওকে বলবেন যে তোমার মেসেজ কনফার্ম হয়েছে তুমি বসে থাকো এখন, না, নিশ্চয়ই না। তো এমন একটা ফাংশনালিটি এখানে দিতে হবে যেন ও কী করে আপনার এখানে সাইন আপ করার পর ওকে যেন ওর পেজে নিয়ে যায়, মানে ওর নির্দিষ্ট ইউজারের পেজে নিয়ে যায়। যেমন ফাইবারে যখন আমি একটা অ্যাকাউন্ট খুলি, ঠিক আছে, ফাইবারে যখন আমি একটা অ্যাকাউন্ট খুললাম, ঠিক আছে, অ্যাকাউন্ট খোলার পর আমাকে কিন্তু এই এরকম কী করে, মানে অন্য একটা ইয়াতে চলে আসে, মানে প্রোফাইল একটা ক্রিয়েট হয়ে যায় এবং আমার নিজস্ব একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে যায়, তাই না? তো সেম জিনিসটাও কিন্তু ওইখানেও, যে আপনি যখন কী করবেন, একটা মানুষ এসে আপনার ওয়েবসাইটে ওয়েবসাইটে সাইন আপ করলো, তো সাইন আপ করার পর ওর একটা নির্দিষ্ট প্রোফাইল ওকে নিয়ে যাবে, মানে সাইন আপকারীদের, ঠিক আছে। তো সেই জিনিসটা এখানে সিলেক্ট করতে হয়। এবং কনফার্মেশন রিডাইরেক্ট ইউআরএল, মানে কি আপনি একটা প্রোফাইল এরকম একটা পেজ সাজাই রাখবেন, প্রোফাইল পেজ, যেমনটা ফাইবারে আমার আছে, এটা প্রোফাইল পেজ, ঠিক আছে, ড্যাশবোর্ড এটাকে বলা হয় আর কি। তো সেই পেজে নিয়ে যাবে। সো সেই পেজটা আপনি ক্রিয়েট করবেন, ক্রিয়েট কইরা এই ওয়েবসাইটের যে ইউআরএলটা, মানে ওই যে পারমালিঙ্কসটা যেটা হয়, যে আমি সেটা এখানে দিয়ে যাবো, ঠিক আছে। তো তখন ওইটাকে ওই ইউজারকে ওইটা রিডাইরেক্ট করে ফেলবে ওই ওয়েবসাইটে, ঠিক আছে। তারপর আপাতত আমরা মেসেজ দিয়ে রাখলাম যে থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, উই উইল বি রিচিং ইউ শর্টলি, কারণ ওর তো আমি ইমেল পাইয়া যাবো, আর ইমেল নাম সব কিছু পাইয়া যাবো, তো আমি ওকে কী করতে পারবো, ডাইরেক্টলি মেসেজ দিতে পারবো, ঠিক আছে। সো দ্যাটস ইট। আমি এখন কী করবো, ফর্মটাকে সেভ করবো। অলরাইট, এখন ফর্মটা ক্রিয়েশন ডান, ফর্মটা ক্রিয়েট করে ফেললাম আমরা। এখন ওনাকে কী করব, সো অবশ্যই কিছু একটা ওয়ে আছে এখানে, মানে এটাকে করার, আমাদের সাইটে নিয়ে আসার। তো তার জন্য কি করতে হবে, আমাদের ফর্মে ফিরে যাইতে হবে, ঠিক আছে। সো আমি কী করলাম, আবার WP ফর্মসে ফিরে যাব। তারপর সিম্পলি এখান থেকে সেভে ক্লিক করবেন। দেখেন সেভে আবার ক্লিক না করিয়া কেউ বের হইয়েন না, কারণ আপনার সব কষ্ট বৃথা যাবে। অবশ্য ওরাই নিজেই বলে দিবে যে তোমার এটা সেভ না, সেভ করো। ওকে, সো আমরা এখন একটু রিফ্রেশ দিব ওইটাকে, ওই পেজটাকে।
ওকে, সো দেখেন রিফ্রেশ দেওয়ার পর আমাদের এই যে টেস্ট ফর্ম, মানে এই যে ফর্মে একটা নাম দিয়েছিলাম না, এই ফর্মটা কিন্তু আমাদের সামনে হাজির হয়ে গেছে না? সো এখন আমাদেরকে কী করতে হবে, এই আমরা ওয়েবসাইটে যদি শো করাইতে চাই তাহলে এই শর্টকাটটা আমাদের প্রয়োজন। এই শর্টকাটটা আমাদের প্রয়োজন, এবং এখানে বলে দিচ্ছে যে জুলাই 25, আজকে 25 তারিখ ওইটা ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? এটা ক্রিয়েট হয়েছে জুলাই 25 তারিখ। সো আমাদের এই শর্টকাটটা লাগবে। তো এই শর্টকাটটা কী করি, এখানে কপি করি, ঠিক আছে? এই শর্টকাটটা আমরা কপি করলাম, দ্যাটস ইট। এখন দেখেন শর্টকাটটা কীভাবে ইউজ করি। তো এখন আমরা আবার এলিমেন্টরে ফিরে যাই। এলিমেন্টরে ফিরে গিয়া এখানে কি করব, যে কোনো একটা সেকশনের নিচে, সাপোজ মনে করেন বা যাই করেন, আমরা কি করি এই ইয়াটার নিচে সামনে, ঠিক আছে? এই সেকশনটার সামনে আমরা কি করব, এই শর্টকাটটা নিয়ে আসবো, বা এই ফর্মটা, শর্টকাট না, এই ফর্মটা শো করাইতে চাই, ঠিক আছে? সো আমরা এখানে প্লাস এখানে ক্লিক করলাম। প্লাস এখানে ক্লিক করার পর এখানে একটা কি নিব, একটা সেকশন নিব। এই সেকশন একটা নিলাম, একটা সেকশন নেওয়ার পর এখানে আমরা ফিরে যাব আমাদের ইয়াতে এলিমেন্টসে গিয়ে আমরা একটু টাইপ করব শর্ট লেখা সার্চ করার পর এখানে এই দেখেন শর্টকাট নামে একটা এলিমেন্টস কিন্তু অলরেডি সেট করা, এবং এই এলিমেন্টসটা আমাদের এখন লাগবে। সো এই শর্টকাটের এলিমেন্টসটা ড্রাগ করে এখানে এসে ড্রপ করে দেবো। ওকে, তো শর্টকাটের ইয়াটা ড্রপ করে দিলাম। ওকে, সো এখানে এই যে ইন্টারিয়র শর্টকাট, এই শর্টকাটের জায়গায় আমরা যে এখান থেকে এই যে শর্টকাটটা পাইছিলাম, এই যে WP Forms ID এটা পাইছিলাম, এটা আমাদের এখানে পেস্ট করে দিতে হবে। সো আমরা কী করলাম, সিম্পলি এখানে পেস্ট করে দিলাম এই ফর্মটা, মানে ফর্মের যে শর্টকাটটা। সো ফর্মটা করার পর, শর্টকাটটা সাবমিট করার পর আমাদের ওই ফর্মটা কিন্তু এখানে চলে আসছে, দেখছেন? যে নেম যা আমরা ক্রিয়েট করছিলাম এটা কিন্তু সব কিছু এখানে চলে আসছে, পারফেক্ট, তাই না? সো এখন আমরা কি করি, আপডেট দিলাম। আপডেট দেয়া এখন যদি আমি অ্যাবাউট আস পেজটা রিলোড দিই, দেখি কি হয়। ওকে, আমাদের রিলোড দেওয়ার দাম, এবং দেখেন আমাদের ফর্মটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি, ঠিক আছে? এই যে টাইপ ইউর নেম, তারপর সিলেক্ট প্ল্যান, এখান থেকে আমরা প্ল্যান সিলেক্ট করতে পারবো। এখানে বি সিলেক্ট করলাম, তারপর চেকবক্স যেটা ছিল, চেকবক্স থেকে আমরা সেকেন্ড চয়েসটা সিলেক্ট করলাম। তারপর আমার ইমেল যেটা আছে, আমি ইমেলটা এখানে টাইপ করতে হবে, আমার ইমেল হ্যান। তারপর মাল্টিপল চয়েস, এখানে একটা মেবি লিখছিলাম না, তাই আসতেছে না। তো থার্ড চয়েস, এই দেখেন আমার এটা যেহেতু রিকোয়ার্ড ছিল, আমাকে এখানে বলতেছে কিন্তু ইন্টার ভ্যালিড ইমেল অ্যাড্রেস, মানে আমার ভ্যালিড ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে বলছে। অলমোস্ট লাইক গুগল, ফেসবুকের মতো, মানে একটা ফিল আসতেছে, তাই না? মানে এরকম সত্যি আমাদের ফর্মটা কাজ করতেছে এরকম। তো এখান থেকে সেকেন্ড চয়েস, তারপর ইয়োর কমেন্টস দিলাম। কমেন্টস দেওয়ার পর আমাদের এখানে সাবমিট দিতে হবে। সো সাবমিট দেওয়ার পর আমাদের কী হবে, আমাদের ফর্মটা মানে পারফেক্টলি হয়েছে, এটা বোঝা গেল, ঠিক আছে? তো এখন যদি আমি এখানে আবার ফিরে আসি এলিমেন্টরে ফিরে আসা, এখানে যদি আমি করি, এখান থেকে এই সেকশনটা আমরা কি করতে পারবো, একটু আপ অ্যান্ড ডাউন করতে পারবো, ঠিক আছে? মানে এটা সরাইতে পারবো, বা বক্স থেকে ফুল উইথে দিতে পারি, মানে আগের মতোই। কিন্তু শর্টকাটটা কিন্তু আমরা এখানে আসি, ঠিক আছে? এখানে শর্টকাটটা কিন্তু এটা আসতেছে ফর্ম থেকে। সো ফর্মে আমরা যা চেঞ্জ করবো, এখন আর আমাদের এলিমেন্টর কিছু করতে হবে না, এটা কিন্তু বাই ডিফল্ট তৈরি হয়ে গেছে। এখন যদি মনে করেন যে এখান থেকে আমাদের এখানে তার চয়েসটা চেঞ্জ করব, তার চয়েসটা চেঞ্জ কইরা আমরা কি করব, এখানে অন্য কিছু দিব, যেমন আমার নাম এখানে দিতে চাই আমি সামি হক নামে, ঠিক আছে? তো এখন সেটা দেখি আমরা কিভাবে করি। তো সেটাকে এডিটের জন্য আমাদের কি করতে হবে, টেক্সট ফর্মটাকে সিম্পলি এডিটে ক্লিক করতে হবে, ঠিক আছে? এখানে এলিমেন্টরে আর কোনো কাজ নাই আমাদের, এলিমেন্টরে জাস্ট আমাদের কাজটা ছিল শর্টকাট বসানোর, জাস্ট হয়ে গেছে। এবং এখন আমাদের যা কাজ থাকবে এই ফর্মসের আন্ডারে থাকবে। চলে আসলাম আমাদের ফর্মসে, এবং এখানে কি বলছিলাম যে তার চয়েসটাকে আমরা কি করবো, আমার নাম দিব এখানে, ঠিক আছে? তার চয়েস নামে আমি এখানে আমার নামটা দিলাম, দেওয়ার পর এখানে আমার লেখা দিলাম, ঠিক আছে? দেওয়ার পর এখানে কি করব, সেভে ক্লিক করব। অলরাইট, তো সেভিং ডান। এখন যদি এখানে এসে রিলোড দিই, কী হবে, যে তার চয়েসটা দেখে আমার নামটা হয়ে যাবে এখানে,
এইখানে সরি তার চয়েস থেকে আমার নামটা এখানে চলে আসবে। এটা রিলোড দিই। সো এলিমেন্টারে আমাদের কোনো কাজ নাই, ঠিক আছে। তারপর এই যে এই চেঞ্জেসটা করলাম, সো অনেকের মনে প্রশ্ন হইতে পারে যে ভাইয়া শর্টকাটটা কি চেঞ্জ হইলো না, মানে আমরা যেহেতু চেঞ্জ করলাম, মোটেই না। শর্টকাট একবারের জন্য, এটা পার্মানেন্ট। মানে এইখানে আমি যা করি, এই ফর্মে যা করি না করি, এটা কিন্তু মানে অটোমেটিকলি ডায়নামিকভাবে ওইটা চেঞ্জ হবে এবং ওইটা কানেকশনটা আমরা করে ফেলছি ডাব্লিউপি ফর্মসের সাথে। এই শর্টকাটটা দিয়ে কিন্তু আমরা ডাব্লিউপি ফর্মসের সাথে এই ফর্মটা কানেক্ট করে ফেলছি। সো এলিমেন্টারে আমাদের কোনো কাজ নাই, যা কাজ থাকবে আমাদের ডাব্লিউপি ফর্মসে, ঠিক আছে। সো এই দেখেন আমার নামটা কিন্তু এখানে চলে আসছে সামি হক, এবং এখানে 1 দিছিলাম, এই 1টা চলে আসছে। সো তার জন্য কি আমার এলিমেন্টারে কোনো কিছু করতে হয়েছে, মানে ফর্ম টর্ম কি আবার দিতে হয়েছে? হয় নাই, কারণ এটা পার্মানেন্ট এবং আমরা যা করব এখান দিয়ে করব। এখানে চাইলে আমি এই ইয়াটা ডিলিটও দিতে পারি, এটা এখান থেকে এটা আমি ডিলিট দিয়ে দিলাম, সিলেক্টেড প্লেন আমি এখানে ডিলিট দিয়ে দিলাম। ওকে, ডিলিট দিয়ে আমি এখানে সেভ করলাম। তো সেভ করে আইসা এখন যদি আমি একটু রিলোড দিই, এখানে আমার এই যে সিলেক্টেড প্লেনের যে ইয়াটা ছিল এটা চলে যাবে, ঠিক আছে, এটাই চলে যাবে রিলোড দিলেই। সো এভাবে একটা ফর্ম ক্রিয়েট করা যায়। ওকে, সো ফর্মটা বুঝছেন আশা করি সবাই, ফর্ম ব্লক টক যা আছে সবাই বুঝছেন। আপনাদের একটা টাস্ক থাকবে, টাস্কটা হচ্ছে গিয়ে আপাতত ফর্মসটা বাসায় দেখা লাগবে আপনাদের। এই ফর্মসটা এই যে আমি এখানে কার্ভের মতো ইয়া করছিলাম, মানে শেপ ডিভাইডারটা বা যেটা ইউজ করছিলাম, এখানে একটা ইয়া করেন, ওই ক্লাউডি একটা ফ্লেভার নিয়ে আসলে এবং ওর কালারটা দেন গ্রিন কালারের একটা ক্লাউডি ফ্লেভার এখানে নিয়ে আসেন, এই যে অ্যাবাউট আসের ইয়াটায়, এবং বাটমে নিয়ে আসেন। বাটমে এই যে সেম জিনিসটা, মানে এখানে যেরকম টপে দিবেন গ্রিন কালারের ক্লাউডি এফেক্ট এবং নিচের দিকে ওইটাও সেম দিবেন, ঠিক আছে। এটা আপনাদের টাস্ক এবং সময় থাকবে 5 মিনিট। সো ইয়োর টাইম স্টার্টস নাও।
হ্যালো 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 হ্যাঁ সামনে রাজা কোনো প্রবলেম হয়েছে? আচ্ছা, কেউ কি করতে পারছেন গাড়িটা? যাদের শেষ হয় গ্রুপে দিয়ে দিন।
আচ্ছা, সো কেউ কি পারছেন করতে? কেউই পারেন না এখন পর্যন্ত, কত ইজি একদম। আদিলেরটা হয়েছে? আদিল, কি তোমারটা হয়েছে? না, আমার কম্পিউটার একটু ডিস্টার্ব হয়। ওকে, আচ্ছা, ওকে, সো আমরা মুভ অন করি। সবাই দেখেন একটু, ফর্মটা দেখবেন বাসায়, এগুলো দেখলে ইজিলি পারবেন, সমস্যা নেই। সো ফর্ম টম গেল। তারপর আজকে আমরা দেখি যে এলিমেন্টর প্রোটা কীভাবে ইনস্টল করতে হয় বা ম্যানুয়াল ওয়েতে কীভাবে প্লাগ ইন করতে হয়, আর রেসপন্সিবল জিনিসগুলো আমরা আগামী ক্লাসে দেখব, সমস্যা নেই, ঠিক আছে। তারপর এখন দেখি আমরা এই যে প্লাগইনস থেকে এই যে কীভাবে এলিমেন্টর প্রোটা সাইটে আনতে হয় এবং এই যে ম্যানুয়াল ওয়েতে আমরা এখন যা দেখছি এগুলা কিন্তু অটোমেটিকলি, মানে প্লাগইনস থেকে আমরা এই নিউতে গেছি, যাওয়ার পর এই ওয়েবসাইটের ভিতরে মানে ওয়ার্ডপ্রেসের ভিতরেই প্লাগইনগুলো ছিল, ঠিক আছে। তো তার জন্য আমরা কী করছি, প্লাগইনগুলো করে দিছি, মানে নিতে পারছি আর কি। সো আমরা এখন দেখব যে কীভাবে ম্যানুয়াল ওয়েতে প্লাগইন আপলোড করা যায়। ওকে, সো ম্যানুয়াল ওয়েতে আপলোড করার জন্য আমাদের এখানে দেখে নিই যে আপলোড প্লাগইন নামে একটা অপশন আছে, এই যে অ্যাড প্লাগইনসের জায়গায়। সো এখানে আপলোড প্লাগইনে ক্লিক করতে হবে। আপলোড প্লাগইনে ক্লিক করার পর এখানে দেখেন যে ব্রাউজ করার জন্য আমাদের অপশনটা দিচ্ছে, বা এখানে কিন্তু ব্রাউজ ক্লিক করলে আমাদের পিসি থেকে আমরা প্লাগইনগুলো ফাইলগুলো আনতে পারি এখানে। সো ব্রাউজে ক্লিক করার পর এখানে আমরা কোন প্লাগইনটা আনবো। সো আমার অলরেডি এখানে প্রো প্লাগইনসের জায়গায় আমার এলিমেন্টরটা সেট করা আছে। সো আমি একটা ফাঁকে আপনাদেরকে দিয়ে দিব এই যে এলিমেন্টরের প্যাকেজগুলো, ঠিক আছে, এগুলো আপনারা এখানে বসাই নেন। তো এই জায়গা থেকে এলিমেন্টর প্রো, এই প্রোটা আমার কাছে আছে। আমি কী করবো, এই প্রোটা থেকে এখানে সিলেক্ট করব বা এখানে ড্রাগ এন্ড ড্রপ করে এখানে ছাড়তে পারি, ঠিক আছে। এখানে যাদের ইচ্ছা, কেউ কী করে এখান থেকে ওপেন করে এবং কেউ ড্রাগ এন্ড ড্রপ করে এখানে ছাইড়া দেয়। সো দুইটাই অথেন্টিক বা দুইভাবেই করা যায়। সো এখান থেকে ওপেনে ক্লিক করার পর এখানে ইনস্টল নাওতে ক্লিক করব, ঠিক আছে। সো ইনস্টল নাওতে ক্লিক করার পর এটা একটু সময় নেবে, ডিপেন্ড করে আপনার সার্ভার স্পিড সবগুলোর উপর। মোটামুটি 1 মিনিটের মতো সময় নেয় এটা কী করার, যে এই ফাইলটা মানে ডাউনলোড হচ্ছে, ঠিক আছে, ডাউনলোড হয়ে আপনার সার্ভারে আসতে। সো দেখেন আমার জটফট আমার এখানে চলে আসছে, ঠিক আছে। এই যে আনপ্যাকিং দ্য প্যাকেজ, ইনস্টলিং দ্য প্যাকেজ এবং প্লাগ ইন ইনস্টল সাকসেসফুলি। সো কারো যদি এত কম সময়ের মধ্যে না আসে, কেউ ঘাবড়াইয়েন না, কারো একটু সময় নেবে, এটা স্বাভাবিক। এখানে 1% 2% করে 100% হইতে হবে। তো এটা করার পর আমি কী করবো, অ্যাক্টিভেট প্লাগ ইনে ক্লিক করবো, মানে প্লাগ ইন অ্যাক্টিভেট করবো আর কি। এই হলো কি, এই যে ম্যানুয়াল ওয়েতে কীভাবে আমরা প্লাগইনগুলো এখানে আনতে পারি। সো এই জিনিসটা ফলো করেও কিন্তু আমরা থিমও এখানে আপলোড করতে পারি, ঠিক আছে। যে প্রিমিয়াম থিমগুলো কীভাবে আপলোড করে, এখান থেকে থিমসে গিয়ে এই সেম প্রসেস, মানে এখানে আপলোড করে থিমগুলো আপলোড করা যায়। সো প্রিমিয়াম থিমগুলো আসলে ওইভাবে আপলোড করে, এই যে আপলোড করার অপশনে, কারণ প্রিমিয়াম থিমগুলো কিন্তু এই ওয়ার্ডপ্রেসে পাওয়া যায় না, এগুলো ইভান্টো বা থিম ফরেস্ট থেকে এগুলো কী করা লাগে, পারচেস করা লাগে, ঠিক আছে। সো এখানে দেখেন আমার এলিমেন্টর প্রোটা এখানে চলে আসছে, এই যে এলিমেন্টর প্রো, ঠিক আছে, এলিমেন্টর প্রোটা এখানে চলে আসছে। সো আমি আপনাদেরকে দিয়ে দিব এটা এলিমেন্টর প্রোটা, সমস্যা নেই, ড্রাইভে আপলোড করে লিঙ্কটা দিয়ে দিব। ভাইয়া, হ্যালো ভাইয়া। হ্যাঁ জি ভাইয়া বলেন। ভাই প্রিমিয়াম থিম বা প্রিমিয়াম কোনো প্লাগইন আমরা যখন লোকাল হোস্টে করি, সেটা যখন সেই ওয়ার্ডপ্রেস সাইটটা যখন লাইভ সার্ভারে নিয়ে যায়, তখন ওই প্রিমিয়াম থিমটা যদি আমরা লোকাল হোস্টে আপডেট দিই বা কোনো একটা আপডেট আসে, সেটা কি অটোমেটিকলি লাইভ সার্ভারে হয়ে যায়? হ্যাঁ, অটোমেটিক লাইভ সার্ভারে হয়ে যায়, সমস্যা নেই। যদি আপনি প্রিমিয়ামটা পারচেস করেন থেকে, মানে ইভেন্টো থেকে আর কি পারচেস করেন, তখন কী হয় যে মানে আপনি লাইভ এটাকে আপডেট করতে পারবেন, কোনো ইস্যু থাকে না। আর যখন সেটা জিপিএল লাইসেন্সের নাম শুনছেন, জিপিএল বা এই টাইপ, সেগুলো এখন শোনার কথা, আস্তে আস্তে শুনবেন, সমস্যা নেই। সো এগুলো জিপিএলটা কী করতে হয়, ম্যানুয়ালি আপডেট করতে হয় আর কি। আর অরিজিনালটা বা যেটা মানে মেইন টিম ফোর্স থেকে কিনা হয় যেটা, ওইটা অটোমেটিকলি আপডেট করা যায় আর কি। সো এগুলোর সাথে আমরা পরে পরিচিত হব, সমস্যা নাই, এগুলো সার্ভার রিলেটেড আছে। তারপর হ্যাঁ, আপডেট করা যায়, আপডেট অবশ্যই করা যাবে। ওকে, সো এখন আমরা কি করব, এই পেজটাকে আবার কি করতে হবে, আমাদের এডিট এলিমেন্টরে ক্লিক করতে হবে, ঠিক আছে, কারণ কিন্তু এটা আগেরটাই ধরে আছে, ঠিক আছে, আগের যেগুলো আছে আগেরটাই ধরে আছে। সো এগুলাকে কি করি আমরা এখন এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব।
সো এখন কিন্তু আমরা প্রো ফিচার্সের সবগুলাই ফিচার্স আমরা ইউজ করতে পারবো। সো দেখে আসি এক নজর যে প্রোতে আমরা কতটুকু ফিচার্স বা এই জিনিসগুলো আছে বা না আছে, ঠিক আছে। সো ওপেন হতে একটু সময় নেবে। ওকে, সো আমাদের এলিমেন্টরটা ওপেন হয়ে গেছে। তারপর এখন আমরা কি করব, এখান থেকে যে এই যে অপশনগুলো এখন দেখবেন যে প্রো ফিচার্সের যে অপশনগুলো এগুলো কিন্তু আমাদের জন্য উন্মুক্ত হয়ে গেছে, ঠিক আছে। এই দেখেন সবগুলাই কিন্তু এখান থেকে আমরা ইয়া করতে পারি, ইউজ করতে পারবো, ঠিক আছে। সবগুলো এখান থেকে আমরা ইউজ করতে পারবো। জি, এখানে গল্প বলতেছে কেন? আমাদের এই এলিমেন্টরটা আপডেট দিতে হবে, আপডেটের জন্য এটা ইয়া করতেছে। তো এটাকে ম্যানুয়ালি আপডেট করি, দেখি প্রবলেম ফিক্স হয় কিনা। আচ্ছা, ডাব্লিউপি ফর্মসে এটা তো সবাই বুঝছেন তাই না? কার কোনো সমস্যা আছে ওইটাই? ডাব্লিউপি ফর্মসে তো মোটামুটি একটু হার্ড মেবি, মোটামুটি ইয়া আছে আর কি। সো এক দুইবার প্র্যাকটিস করলে এগুলো ঠিক হয়ে যাবে, সমস্যা নেই, একটু প্র্যাকটিসের দরকার। তারপর এখান থেকে ওই যে যেগুলো মিস করছে, যেমন নাম্বারস, আপনার নাম্বার সেখানে আনবেন, ঠিক আছে। নেমেরটা আইনা দেখবেন এখানে কী হয়, নাম্বার স্লাইডারটা আইনা দেখবেন কী হয়। তারপর মেল চেপেরটা আপাতত লাগুক না, যদি মেল চেপেরটা দেখতে পারেন আরও ভালো, মেল চেপেরটা দেখে আনবেন। তারপর ক্যাপচা, যেটা ক্যাপচা হয়েছে কি আপনার ওই যে গুগল ক্যাপচা আছে না, মানে আপনি রোবট না, ইউ আর নট আ রোবট। সো এই জিনিসগুলোর জন্য সো ক্যাপচা আসলে এখন এখানে কাজ করবে না, কারণ প্রথমে এটা সেট আপ করতে হয় ওই ডাব্লিউপি ফর্মসে। যদি আমি এখানে ক্যাপচা নিয়ে আসতে চাই, দিবেন আমাকে ক্যাপচা আনার। এই যে এখানে বলবে যে এই ক্যাপচাটা আপনাকে কনফিগার করা হয় না, এটা ডাব্লিউপি ফর্মসকে ক্যাপচাটা সেট আপ করে নিতে হয় আর কি, গুগলের যেটা এটা। সো এটা বেশি ইম্পর্টেন্ট না, এটা একদম ইজি আছে। এখানে সেটিংসে গিয়ে ওরাই বলে দেবে স্টেপগুলো কী কী বা না কী কী, ঠিক আছে। ওকে, সো এলিমেন্টর প্রোটায় মানে পার্থক্যটা একটাই আসলে, পার্থক্যটা হচ্ছে গিয়ে এলিমেন্টর প্রো সেম, সব কিছু ফাংশনালিটি সব কিছু সেম, কিন্তু এলিমেন্টর প্রোতে ডিফারেন্ট বা অনেক ভালো মানের ফিচার্সগুলো পাওয়া যায় বা এলিমেন্টসগুলো পাওয়া যায়, যেটা দিয়ে সাইটকে আইকেচি করা যায়, ঠিক আছে।
এলিমেন্টর প্রোর মাধ্যমে আর কি। সো দ্যাটস ইট। এবং এলিমেন্টর প্রোতে অনেক টেমপ্লেট আছে, মানে প্রিমিয়াম টেমপ্লেটস যেটাকে বলা হয়, যেটা ফ্রিতে নাই, মানে কি রেডিমেড টেমপ্লেটসগুলো আপনার এগুলা আমরা সাইটে ইম্পোর্ট করতে পারি। রেডিমেড টেমপ্লেটস মানে এই ধরনের এই একটা টেমপ্লেটস, ঠিক আছে, এই একটা টেমপ্লেট কি আছে এলিমেন্টরে অলরেডি সেট করা আছে। তো আপনি কি করতে পারেন যে টেমপ্লেটটা আপনি এখানে এসে মাইরা দিলেন, ঠিক আছে, এখান থেকে ইম্পোর্ট করে দিলেন টেমপ্লেটটা। তো আপনার আর বারবার কষ্ট করে এটা ক্রিয়েট করতে হবে না যে এখান থেকে এটা আনবেন, এখান থেকে এটা আনবেন, ঠিক আছে, এটা আর আপনাদের কষ্ট করা লাগবে না, বাই ডিফল্ট চলে আসবে। সো হয়তো একটু পেডিং মার্জিন এগুলো সেট করে দিলেই কিন্তু হয়ে যায়। পেডিং মার্জিন সেট করে দিলে এগুলো হয়ে যায়। তো যেমন এই যে কাউন্টার, হয়তো ভাই এরকম কাউন্টার মিলবে না, কিন্তু প্রিমিয়ামে বা টেমপ্লেটসগুলোয় এরকম অনেক সুন্দর সুন্দর কাউন্টার, আরও কাউন্টারগুলো আছে যেটা আমরা কী করতে পারি এখান থেকে মানে আমাদের পেজটায় আমরা নিয়ে আসতে পারি আর কি। তো প্রিমিয়াম টেমপ্লেটস যেটাকে বলা হয়। যেমন অনেকের প্রশ্ন আসতে পারে যে ভাইয়া থিমেরটা আমরা দেখলাম, থিমেরও হয়, মানে টেমপ্লেটসগুলো অলরেডি বিল্ডিং করা থাকে। তারপর প্লাগইনসগুলোও কিন্তু আমরা ওই যে প্রিমিয়াম টেমপ্লেটগুলো পাওয়া যায়, ঠিক আছে, যেমন পেজ বিল্ডারে বিশেষ করে, এবং ফর্মসের ক্ষেত্রে, যে ফর্মসের ক্ষেত্রে তো দেখাইলাম অলরেডি যে ফর্মসে কীভাবে আমরা টেমপ্লেটস আনাইতে পারি বা করতে পারি, ঠিক আছে, ফর্মসে। এবং মোস্ট অফ দ্য প্লাগইনস, তারপর যেমন কাউন্টার প্লাগইনস আছে, কাউন্টার প্লাগইনে বিভিন্ন ধরনের ডিজাইন আছে। সো ডিজাইনগুলো আসলে করা যায়। তো এখানে চাইলেই যে কাউন্টারটা আমি আনছিলাম, এই কাউন্টারটা চাইলে কিন্তু আলাদা প্লাগইন দিয়ে আনতে পারতাম, কিন্তু এতগুলো প্লাগইন ইউজ করা আসলে কোনো সাইটের জন্য ভালো না, ঠিক আছে, কোনো সাইটের জন্যই এতগুলো প্লাগইন ইউজ করা ভালো না। সো যত কম প্লাগইন আমরা ইউজ করতে পারি সাইটে ততই ভালো, সাইটটাকে স্লো করবে না, ঠিক আছে, স্লো করবে না। তো একটা ওয়েবসাইটকে কীভাবে ফাস্ট করতে হয় ওইটাও আমরা দেখব, যে কীভাবে একটা ওয়েবসাইটকে ফাস্ট করা যাইতে পারে। সার্ভার এত পেজ করে, পাওয়ারফুল প্লাগইনগুলো আসলে এরকমই হয়, মানে ওনাদের অনেক ডিমান্ড থাকে, ওপেন হন না তাড়াতাড়ি, একটু সময় নেন দেন। আচ্ছা, এলিমেন্টরটা ওপেন হইতে আপনাদের আগামী ক্লাসের টাস্কটা বইলা দিই, অথবা আগামী ক্লাসের আমি একটা কোশ্চেন করি। হ্যাঁ বলো। আচ্ছা, ওই যে এলিমেন্টর প্রোটা আমরা যখন মার্কেট প্লেসে কাজ করব, ক্লায়েন্ট যখন আমাদেরকে তার ওয়েবসাইটের অ্যাক্সেসটা দিবে, তো তখন আর কি এলিমেন্টর প্রো কি একটা ওয়েবসাইটের জন্য প্রিমিয়াম কিনতে হবে নাকি? আমি ওইটা নিয়ে হ্যাঁ আলোচনা করছিলাম, ওই যে প্রথমে যে বেসিক প্ল্যান, এলিমেন্টরের যে বেসিক প্ল্যান বা এটা প্রথম যে প্ল্যানটা মানে প্রিমিয়ামের ক্ষেত্রে ওইটা থাকে $49, যেটা হয় একটা মাত্র ওয়েবসাইটের জন্য, ঠিক আছে। সো এটাকে এখন ধরেন 5টা ওয়েবসাইটের জন্য এটার প্রাইস হয় অলমোস্ট $200, ঠিক আছে, 5টা ওয়েবসাইটের জন্য, মানে ওইটা 5টা ওয়েবসাইটে ওইটা ইউজ করা যাবে। তারপর এখানে 1000টা ওয়েবসাইটের জন্য এলিমেন্টরের প্রাইস থাকে $600, মেবি $600 না $500, এরকম সামথিং কিছু একটা হবে, জানি না প্রাইস প্ল্যানের ঠিকঠাক আছে কিনা। সো ওইটা কী করলে 1000 ওয়েবসাইটে আপনি ওইটা ইউজ করতে পারবেন, ঠিক আছে, ইউজ করা যায় আর কি। তো একটা ওয়েবসাইটে ক্লায়েন্ট, যখন আমার একটা ওয়েবসাইট আছে, তো আমি ওয়েবসাইট বানাবো, সো আমার তো কোনো দরকার নাই 1000টা কেনার, 1000টা কিনে এজেন্সিরা, তো আমি কি করব, একটাই কিনবো, একটা কিনে ওই সেলারকে ওই লাইসেন্স কিটা দিব, এবং শুধু ওইটা এক সাইটে মানে এক ক্লায়েন্টের একটা ওয়েবসাইটে আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে, যদি সে একটার জন্য কিনে, অন্যগুলোর জন্য কিন্তু আমরা ইউজ করতে পারবো না। ওকে, আচ্ছা, সার্ভারের জন্য এলিমেন্টরটা ওপেন হচ্ছে না, সামথিং লাইক দ্যাট। সো আমাদের দরকার নেই আপাতত, যেহেতু আমরা প্রত্যেক ক্লাসে। আর আরেকটা কোশ্চেন হচ্ছে, ওই যে এসএসএল সার্টিফিকেশন যে একটা সাইটের জন্য এড করা হয়, যে নট সিকিউর, এটা বলতেছিলাম যে প্লাগইন দিয়ে ইউজ করা হয়, তাই না? প্লাগইন না, এখানে প্রথমে যেটা হয় যে রিয়েলি সিম্পল এসএসএল নামে একটা প্লাগইন আছে, ঠিক আছে। সো ওইটা কিন্তু তখনই কাজ করবে যখন তোমার হোস্টিং থেকে কোনো একটা এসএসএল ভ্যালিড এসএসএল সার্টিফিকেটটা থাকবে, ঠিক আছে, মানে যখন ভ্যালিড এসএসএল সার্টিফিকেট তোমার ওই হোস্টিংয়ে দিয়ে দিবে, মানে তুমি আলাদা পে করবা ওইটার জন্য, তখনই ওইটা কিন্তু থাকবে, তখন
একটা প্লাগইনের মাধ্যমে আমরা সিম্পলি ওটা ইয়া করতে পারি, এসএসএলটা অ্যাক্টিভেট করে নিতে পারি। কিন্তু যেহেতু আমার এখানে কোনো এসএসএল অ্যাক্টিভেটেড না, সো যদিও আমি রিয়েলি সিম্পল এসএসএল বা প্লাগইন এখানে ইউজ করি, প্লাগইন আমাকে বলে দিবে যে তোমার হোস্টিং থেকে আমরা কোনো এসএসএল সার্টিফিকেট পাই নাই। সো বলবে যে আগে তুমি এসএসএল সার্টিফিকেটটা নাও হোস্টিং থেকে, অ্যান্ড দেন পরবর্তী প্রসেস আমাদের। বা ফ্রি এসএসএলও আসলে ইয়া করা যায়, মানে আনা যায়, ঠিক আছে। ফ্রি এসএসএলটা আনা যায় হয়েছে কি ক্লাউডফায়ার থেকে। সো মোস্ট অফ দ্য টাইম অনেক ক্রিপ্টা বায়ারগুলো তাকে ডলার খরচই করতে চায় না, ঠিক আছে, বিভিন্ন জন্য। তো তার জন্য আমরা কী করি, 1 বছরের জন্য ফ্রি এসএসএল দিয়ে দিই। ওকে, সো ওইটা আসলে ক্লাউডফায়ারটা প্রোভাইড করে। ক্লাউডফায়ার, সো ক্লাউডফায়ারটা আসলে এটা কি CDN একটু সিস্টেম। দেখানো যাবে? ক্লাউডফায়ারটা আমরা কিভাবে এটা? দেখবো না। হ্যাঁ, ক্লাউডফায়ারটা ওইটা ডিএনএস চেঞ্জ লাগে, নেম সার্ভার চেঞ্জগুলো, মানে অনেক চেঞ্জগুলো লাগে ক্লাউডফায়ারে এড করার জন্য 1 ইয়ারের জন্য, ঠিক আছে। সো আসলে দেখা যায় যে আলটিমেটলি $2 বাঁচাইতে গিয়া অলমোস্ট $20 কাজটা পড়ে যায় সেলারদের কাছে আর কি। সো ক্লাউডফায়ারটা হচ্ছে গিয়ে একটা CDN সিস্টেম, ওইটা ওদের একটা ওয়েবসাইট ক্লাউডফায়ারের, ঠিক আছে। জাস্ট দেখে আসেন, ওইখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে। এই যে ক্লাউডফায়ারটা, এখান দিয়ে ওয়েবসাইটকে স্পিড অপটিমাইজেশনও করা হয়, ঠিক আছে, ক্লাউডফায়ার দিয়ে। অনেকগুলো ইয়া আছে, সাইন আছে যেগুলোকে ইয়া হয় আর কি, বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরিজ বা হ্যান ত্যান এগুলো আছে। তো ক্লাউডফায়ারটা এই যে এটা একটা ক্লাউডফায়ারের ইয়াটা লগইন, মানে এখানে ইয়া লাগবে, ইমেইল এবং পাসওয়ার্ড, মানে তোমার অ্যাকাউন্ট লাগবে, ঠিক আছে, ক্লাউডফায়ারে ইয়া করার জন্য, আসার জন্য। সেগুলো আমার ক্লায়েন্ট ওয়েবসাইটে যে ক্লাউডফায়ারে যে ওদের অ্যাকাউন্ট ছিল এগুলো দেখাচ্ছে, সেগুলো লগ ইন করতেছি না। তারপর এই তো মানে এখানে যখন আমরা লগ ইন করবো, এখানে আমাদের গ্লোবাল এপিআই কি আচ্ছা দেখি একটা লগ ইন চেঞ্জ করছে কি না এটা দেখি। সো এরকম ক্লাউডফায়ার একটা অ্যাকাউন্ট করা লাগে, অ্যাকাউন্ট করার পর দেন কে সেটা করা হয়। আসলে এখন আর কেউ এসএসএল এর জন্য ক্লাউডফায়ারটা ইউজ করে না, এখন CDN এর জন্য ক্লাউডফায়ারটা ইউজ করা হয়, মানে ওয়েবসাইটকে স্পিড অপটিমাইজ করার জন্য, ঠিক আছে। CDN এর জন্য ওয়েবসাইটটাকে ক্লাউডফায়ারটাকে ইউজ করা হয়, কারণ দেখা যায় যে কষ্টটা বেশি হয়ে যায়। একটা SSL সার্টিফিকেট হয়তো $2 দিলে ক্লায়েন্টকে কী হবে, ওইটা মানে ওরা দিয়ে দেয়। এখন এখানে অনেকগুলো কাজ লাগে। এই যে নেম সার্ভার, এখানে প্রথমটা দেখো যে পেন্ডিং নেম সার্ভার আপডেট, মানে কি এখানে সাইটে, মানে আপনার সাইটটা ক্লাউডফায়ারে আনার জন্য প্রথমে কী করা লাগে, যেটা DNS সিস্টেম, ঠিক আছে। এই DNSটা কী করতে হয়, ডোমেইন থেকে চেঞ্জ করতে হয়, মানে ক্লাউডফায়ারের যে ns1.cloudflare.com ns2.cloudflare.com এই দুটো হলো গিয়ে ক্লাউডফায়ারের DNS। এই DNSটা কী করতে হয়, ওই আমাদের সার্ভারে, মানে এই যে আমাদের যে ডোমেইন সার্ভার আছে না, ওই ডোমেইন সার্ভারের নেম সার্ভারটা চেঞ্জ করতে হয়। চেঞ্জ করার পরই কেবল কী হবে, ওইটা 24 আওয়ার্স টাইম নেয়, ঠিক আছে। ওরাও নিজেই বলে দিবে যে কীভাবে কেমনে কী হয়, 24 আওয়ার্স টাইম নেবে। টাইম নেওয়ার পর ওইটা কী হবে, যে নেম সার্ভারটা সাকসেসফুলি চেঞ্জ হবে, ঠিক আছে। এই যেমন এখান থেকে আছে পেন্ডিং নেম সার্ভার আপডেট, মানে কি হয়তো বা 12 ঘন্টা বা 13 ঘন্টা আগে বা কিছুক্ষণ আগে ক্লায়েন্ট কী করছে, ওই সাইটটা ক্লাউডফায়ার অ্যাড করছে। সো ফ্রি সাইটে এজ মাচ এজ সাইট আমরা অ্যাড করতে পারি। এই যে এই অ্যাক্টিভ, এখানে অ্যাক্টিভ মানে দেখাচ্ছে যে এই সাইটটা কিন্তু ক্লাউডফায়ারের সাথে পারফেক্টলি কাজ করতেছে, ঠিক আছে। তো পারফেক্টলি কাজ করার জন্য আমাদের যে নেম সার্ভারটা চেঞ্জ করব, তো নেম সার্ভারটা চেঞ্জ করার পর কি হয়, যে এই ওয়েবসাইটটা কিন্তু তখন ক্লাউডফায়ার থেকে লোড হবে। আপাতত কি হচ্ছে, যে হোস্টিংয়ে ও সাইটটা রাখছে, ওই হোস্টিং থেকে কিন্তু ওই ওয়েবসাইটটা আসতেছে, যেমন আমার এই ওয়েবসাইটটা আমার হোস্টিং থেকে আসতেছে, ঠিক আছে। তারপর যখন এটা করবে ক্লাউডফায়ারে আমরা কানেক্ট করব, তখন কী হবে, যে এই ওয়েবসাইটটা ক্লাউডফায়ার থেকে লোড হবে, আর তখন আর আমার হোস্টিং থেকে আর লোড হবে না। তো সাইটটা বাই ডিফল্ট বা অটোমেটিকলি কী হবে, যে সিকিউর হয়ে যাবে, ঠিক আছে। সো আপাতত এই যে এই ওয়েবসাইটটা, প্রথম ওয়েবসাইটটা পেন্ডিং আছে। তারপর এই যে টক্সিসকো, তারপর প্রোডাক্টিক্স, এগুলো কিন্তু অ্যাক্টিভেট হয়ে আছে, কারণ কি ওরা অলরেডি নেম সার্ভারটা চেঞ্জ হয়ে গেছে ওদের ইয়াতে। সো বোঝা গেছে এখন ক্লাউডফায়ারটা কীভাবে কাজ করে। সো আরও ডিপ জিনিসগুলো এগুলাতে আমরা পরে দেখবো আর কি। আচ্ছা, একটা পার্ট আমি রাখবো না ক্লাউডফায়ারের সাথে সাইট কানেকশনের, যেটা সো এটা কিন্তু অলমোস্ট 24 আওয়ার্স লাগে ক্লাউডফায়ারের সাথে পুরোপুরি কানেক্ট হইতে, ঠিক আছে।
আমাদের এলিমেন্টরটা ওপেন হয়েছে। সো আপনাদের একটু বলে নিই যে নেক্সট ক্লাসের আগে কী করবেন, আপনাদের অ্যাসাইনমেন্টটা থাকবে। প্রথম হইল কি, এই যে ব্লক গ্রিডটা আপনারা 3টা কী করবেন, ব্লক ক্রিয়েট করবেন, ঠিক আছে। একটা হচ্ছে গিয়ে আপনাদের ইনফরমেশন এখানে থাকবে, মানে আপনাদের পার্সোনাল যে আপনি কী করেন, হেডলাইনটা এরকম থাকবে যে দিস ইজ মাই ওয়ার্ল্ড, ঠিক আছে। এখানে প্রথমটা ইয়া হবে দিস ইজ মাই ওয়ার্ল্ড বা ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড বা যাই দেন, ঠিক আছে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, কারণ আপনাদেরকে এক্সাম্পল না দিলে দেখছি আপনারা ডামি কন্টেন্ট যা দিয়ে রাখেন, যেমন ব্লগ 1 আছে আপনারা কী করবেন ব্লগ 2 দিয়ে রাখবেন, যেটা কিন্তু মানুষই হইলো না বা বোঝা যায় না আপনারা সত্যি ক্রিয়েট করছেন কিনা। তো তাই আমি বইলা দিলাম যে দিস ইজ মাই ওয়ার্ল্ড, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড, এরকম কিছু একটা ইউজ করবেন। তারপর আপনার সম্পর্কে ওই যে একটু 5-6 লাইন বা 10 লাইন, ঠিক আছে, অন্তত 10টা লাইন নিজের সম্পর্কে লিখেন, একটু অভ্যাস করেন ব্লগটক লেখার, ঠিক আছে। ব্লগটক লেখার একটু কম্পিউটারে টাইপ করার একটু অভ্যাস রাখেন, তাহলে কী হবে, একটু ভালো হবে আর কি। সো বোরিংনেস আসবে না যখন কাজ করেন লাইক সাইডে। সো একটু লেখালেখি করেন কম্পিউটারে, শুধু সব কিছু ডামির উপর দিয়ে রাখবেন না, যে গুগল থেকে নিয়ে আসবো কন্টেন্ট, এরকম রাখবেন না, একটু অভ্যাস রাখবেন টাইপ করার কম্পিউটারে। তারপর ফিচার ইমেজ কীভাবে ইউজ করতে হয় একটা ব্লগের ভিতর, যেমন এটাকে আমি কিসের কথা বলতেছি, যেমন এখানে আমি যদি ক্লিক করি তখন আমাকে একটা ব্লগের পেজ নিয়ে আসবে। তো ওইগুলো কিন্তু আপনার ভিডিও করে দেখানো লাগবে। এই যে আমি এখন ক্লিক করার পর আমাকে কই নিয়ে যাবে, মানে এই যে ধরেন এটা দিস ইজ ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড, এটা একটা হেডিং। তো এখানে ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড থাকবে, তারপর এখানে অথর মানে আপনার নামটাই থাকবে, এখানে তো আমার নাম দিয়ে আছে, আপনি যে নামে করবেন আপনার ইয়ে নামে থাকবে। সো এইখান দিয়ে এই যে এই জায়গাটায় আপনার সব ইনফরমেশনগুলো থাকবে। তারপর এখানে একটা ইমেজ থাকবে। সো ইমেজটা কীভাবে অ্যাড করা হয় আমি দেখাইছি, এই যে ফিচার্ড ইমেজে গিয়ে একটা ইমেজ সিলেক্ট করে দিলেই একটা ওয়েবসাইটে ইমেজ চলে আসে, মানে এই যে ব্লগের ভিতর, ঠিক আছে। তো এরকম 3টা ব্লগ ক্রিয়েট করবেন, একটা নিজের জন্য, একটা আপনার নিজের স্কুলের জন্য, কলেজের জন্য, ভার্সিটির জন্য, বা যে যেটা লাইক করেন বা যে জায়গাটা বেশি পছন্দ ওইটা নিয়ে। তারপর একটা থাকবে নিজের দেশ নিয়ে, ঠিক আছে, রচনার মতো। তারপর নিজের দেশ নিয়ে 3টা ব্লগ ক্রিয়েট করবেন, এবং 3টাই যেন ফিচার্ড ইমেজ থাকে এবং হেডিং থাকে, টাইটেল থাকে এবং বড় বড় করে লেখাগুলো থাকে, ঠিক আছে। ট্রাই করবেন নিজ থেকে লেখার, আর যদি এতই মানে কোনো কন্টেন্ট খুঁজে না পান গুগল থেকে নামাই নেন, সমস্যা নেই, কিন্তু এটা পরবর্তীতে। তারপরে এইরকম একটা 3টা গ্রিড এখানে আনবেন, ঠিক আছে। 3টা এই যে নিজের যে ক্রিয়েট করা 3টা গ্রিডগুলো, এই 3টা গ্রিডগুলো এখানে আনবেন। আর ক্যাটাগরিজ কীভাবে আনতে হয় এটা কিন্তু আমি দেখাইছিলাম, ঠিক আছে, মনে আছে কিনা সবার জানি না, তো মনে রাখতে হবে, ঠিক আছে। তো ক্যাটাগরিজগুলো সিলেক্ট করবেন, যে একটা ক্যাটাগরিজের নাম দিবেন অ্যাবাউট মি, ঠিক আছে, একটা ক্যাটাগরিজের নাম থাকবে অ্যাবাউট মি, এবং ফার্স্ট ব্লগটা যাবে ওই অ্যাবাউট মির ক্যাটাগরিতে। তারপর এই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে দেবেন, যেন এখানে ক্যাটাগরিজ দেখায় যে অ্যাবাউট মি। এই যে এখানে আনক্যাটাগরাইজ দেখাচ্ছে না, যখন আপনি ক্যাটাগরি অ্যাড করবেন এখানে দেখা যাবে যে ক্যাটাগরি অ্যাবাউট মি, ঠিক আছে, অ্যাবাউট মি নামে ক্যাটাগরিজটা এখানে দেখা যাবে। সো আনক্যাটাগরাইজটা যেন আমি না দেখি, ঠিক আছে, এখানে যেন আপনাদের মানে ক্যাটাগরিজের আন্ডারে পড়ে এগুলো। তো নিজের দেশ নিয়ে লিখবেন, একটা ক্যাটাগরিজ ক্রিয়েট করবেন অ্যাবাউট মাই কান্ট্রি, ঠিক আছে। তারপর টাইটেলটা ডিফারেন্ট টাইটেল দেবেন এবং ওইটাকে লিঙ্ক আপ করে দেবেন। সো এখানে একটু টেস্ট খাবেন, স্বাভাবিক প্রথম অবস্থায় হবে না, সো বারবার ট্রাই করবেন, আমার ভিডিওগুলো দেখবেন। এরপরও না বুঝলে ইউটিউবে আছে, গুগলে সার্চ করবেন, সার্চ করে আস করবেন, এবং এরপরে যদি না বুঝেন গ্রুপ তো আছেই। সো গ্রুপে তো অনেকে হেল্পফুল দেখলাম, অনেকে অনেক সাহায্য করেন, আমার করা লাগে না। সো এটা কিন্তু খুবই ভালো একটা জিনিস। সো এরকম যদি না হয় গ্রুপে এটা লিখে পোস্ট করবেন, লজ্জা পাবেন না, এখানে সবাই সমান, সবাই শিখতেছেন, ঠিক আছে। তো এটা আমার হয় না, এটাকে কেউ হেল্প করেন এরকম লাইকে একটা পোস্ট দিবেন বা এখানে হোয়াটসঅ্যাপে করে দিবেন আর কি। তো একজন অবশ্যই আপনাকে হেল্প করবে যদি জানে। তো এরকম ব্লগেরটা গেল, ব্লগ এরকম করবেন, কালার চেঞ্জ করবেন, আই ক্যাচি কালার করবেন, বাই ডিফল্ট কালার লাগবেন না। তো সেকেন্ডলি হচ্ছে গিয়ে এই যে ফোনটা, এই যেরকম এটা আছে মানে ইয়োর নেম টেম চেকবক্স, এগুলো আমার ভিডিওতে পেয়ে যাবেন, এগুলো ফিল্ডগুলো এরকম আনবেন, ঠিক আছে। আইনা সাবমিটের ইয়াটা রাখবেন। তারপরে গেল ফর্মের ওইটা। তারপরে আরেকটা একজনই পারেন নাই, যেটা খুবই হতাশ হইলাম, যেটা ফর্মেটটা একজনে পারছেন, আমাকে দিয়েছেন শাহিনে পারছেন ফর্মেটটা। তারপর এই যে এখানে দেখেন এই যে কার্ভের মতো বা ক্লাউডের মতো একটা অপশনগুলো এখানে নিয়ে রাখবেন, করে দিবেন এখানে, ঠিক আছে। তো এখানে কার্ভের মতো এখানেও নিচেও এগুলো দিয়ে দিবেন, অলরাইট। তো এগুলোকে সিম্পল রাখবেন না, ওকে। তো এই হলো কি আপনাদের আগামী ক্লাসের জন্য যে হোমওয়ার্কটা, এটা এরকম থাকুক। তারপর এই জিনিসগুলাই, ঠিক আছে। তারপর আরেকটা জিনিস হচ্ছে অ্যাবাউট আস পেজটা কিন্তু যারা কমপ্লিট করেন নাই, প্রথমে বলছিলেন, সো ওনারা প্লিজ অ্যাবাউট আস পেজটা যেরকম আছে এরকম কমপ্লিট করবেন, আর অ্যাবাউট আস পেজেই এই ব্লগগুলো আনবেন, ঠিক আছে। যখন একটা পেজে কাজ করেন পারফেক্টলি কাজ করেন, ব্লগ ওয়ানগুলো এগুলো আনবেন। তারপর এই যে কাপটাপ এগুলো এখানে আনবেন,
তারপর এই যে ফর্মটা যেভাবে ক্রিয়েট করতে হবে ফর্মটাও এরকম আসবে। এবং আমি সবার কাছ থেকে এটা চাচ্ছি যে অ্যাবাউট আস পেজটা যেন ঠিকঠাক থাকে এবং পরবর্তীতে ভিডিও করে এগুলো পাঠাইবেন, ঠিক আছে? সো নেক্সট ক্লাসে আমরা দেখব যে রেসপন্সিভটা কীভাবে ওয়েবসাইটে একটা রেসপন্সিভ করা যায়, এবং এলিমেন্টর যে প্রোটা আমরা ইনস্টল দিলাম, এলিমেন্টর পরের বিভিন্ন ধরনের এলিমেন্টসগুলো কীভাবে একটু আরও আই কেচি করা যায়, গ্রিডটাকে, এই যে গ্রিডটা আছে এই গ্রিডটাকে আরও আই কেচি কীভাবে করা যায়, ঠিক আছে? তারপর বিভিন্ন ধরনের অ্যাডঅনস, এডিং, এগুলো আমরা দেখব। তারপর সবচেয়ে বড় বিষয়টা যেটা আমরা রেসপন্সিভ করা কীভাবে এটা আমরা দেখব আগামী ক্লাসে, ঠিক আছে? তো সেই পর্যন্ত, এতটুকু পর্যন্তই আজকে। ভালো থাকবেন, আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, তো ভাই, সবাই আমাদের বুঝতে এই পারছে। অ্যাবাডিয়াস সিস্টেমটা কি এই থিমের উপরেই বানানো লাগবে, অন্য থিম হলে সমস্যা হচ্ছে? এই থিম তো যাই হোক, আমরা তো এগুলো কী করছি, এলিমেন্টর দিয়ে করছি না? সো এলিমেন্টর দিয়ে করলে তো কোনো থিমে হোক সমস্যা হওয়ার কথা, কারণ এই যে সেকশনগুলো কিন্তু এলিমেন্টর দিয়ে করা, তাই না? তো এখানে ব্লগ 1, হ্যালো ওয়ার্ল্ড, এগুলো হ্যাঁ এখানে একটু ডিফারেন্ট হতে পারে, এই যে থিমটা অন্য থিম ইউজ করলে এখানে থিম ডিফারেন্ট হতে পারে। সো কেন থিম ডিফারেন্ট করার কারণটা কি ভাই? আমি ভাবতেছিলাম কি এটা আইরি থিম। হ্যাঁ, এটা আইরি থিমে আমরা কাজ করতেছি। ওকে ভাই, থ্যাংক ইউ, ঠিক আছে। ওকে ওকে। সো আর যদি আচ্ছা এরপর যদি আইরি থিমে অনেকে বলছেন যে ভাই আইরি থিমটা ডেমো ডাউনলোড হয় না, আমার সার্ভারে ডিস্টার্ব করে। সো যদি মনে করেন এরকম কিছু আটকে দেখেন না, অন্য থিম দিয়েও এটা ট্রাই করেন, ঠিক আছে? তো যতটুকু সিমিলার রাখা যায় ততটুকু সিমিলার দিয়ে অন্যভাবে ট্রাই করেন। অলরাইট, সো দেখা হবে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাস্ক পরবেন, হ্যান ত্যান করবেন এবং এই যে অ্যাসাইনমেন্টগুলো করে নেবেন, ঠিক আছে? সো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আপনাদের, আমি গ্রুপে জানাই দিব যে কোন সময় আমাদের ক্লাস থাকবে না থাকবে। অলরাইট, ভালো থাকেন সবাই। কেমন আছেন?